আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন আশা করি। শোনা যাচ্ছে মনে হয়। শোনা যায় না? সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো আমরা স্টার্ট করতে পারি আজকের এই ক্লাসটা। আজকের এই ক্লাসটা মূলত হচ্ছে জ্যামিতির 4 নাম্বার ক্লাস, জ্যামিতির উপরে। তো জ্যামিতি 4 নাম্বার ক্লাসে আজকে মূলত আমরা চতুর্ভুজের বিষয়গুলো শিখবো। গত ক্লাসগুলোতে আমরা ত্রিভুজ নিয়ে শিখছি। আর একটা ক্লাসে রেখা নিয়ে শেখা হয়েছিল, রেখা কোণ নিয়ে। তারপরে দুইটা ক্লাস হচ্ছে আমাদের ত্রিভুজ নিয়ে শেখা হয়েছে। তো আজকে আমরা পুরোপুরি যেই জিনিসটা শিখবো সেটা হচ্ছে চতুর্ভুজ নিয়ে, চতুর্ভুজের বিষয়টা। তো চতুর্ভুজের বিষয় এখানে কোশ্চেন দেখতে দেখতে আমরা যদি আমরা সলভ করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে, তাহলে এই সম্পর্কে বেসিক গুলো ক্লিয়ার হয়ে যাবে, আমাদের জন্য সুবিধা হবে এই জিনিসটা। তো আসেন আমরা স্টার্ট করি। এখানে প্রথমে যেই কোশ্চেনটা দেয়া আছে সেটা হচ্ছে একটি চতুর্ভুজের তিনটি কোণের সমষ্টি 280 ডিগ্রি হলে চতুর্থ কোণের মান কত? পৃথিবীর যে কোনো চতুর্ভুজের পৃথিবীর যে কোনো চতুর্ভুজের চার কোণের সমষ্টি, মানে চতুর্ভুজের চারটা কোণ আছে, এই চার কোণের যদি সমষ্টি বলা যায়, চার কোণের সমষ্টি, চার কোণের সমষ্টি হচ্ছে কত সমকোণ বলেন তো? চার সমকোণ। চার কোণের সমষ্টি চার সমকোণ। আমরা সবসময় মনে রাখবো চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে চার সমকোণ। চার সমকোণ মানে কি? চার সমকোণ মানে হচ্ছে 4 × 90 ডিগ্রি। 4 × 90 ডিগ্রি মানে কি? 360 ডিগ্রি। তাহলে চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। চারটা কোণ যোগ করলে 360 ডিগ্রি হবে। কিন্তু এখানে যেহেতু আমাদের দেয়া আছে, এখানে অ্যাকচুয়ালি কিছু ক্লিয়ার আছে কিনা আপনার আমি চেক করে নেই। সবাই কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? একটু আমাকে জানান তো সবাই। আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার, ওকে। তো হ্যাঁ, চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে চার সমকোণ, এটা আমরা মনে রাখবো। তো সেখান থেকে আমি এখানে যেই জিনিসটা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনেন। একটা ত্রিভুজের কয়টা কোণ থাকে? একটা ত্রিভুজের তিনটা কোণ থাকে। ত্রিভুজ যদি বলি, ত্রিভুজের যদি তিনটা কোণ যদি থাকে একটা ত্রিভুজের, হ্যাঁ, ত্রিভুজের যে তিন কোণ, এটা সমষ্টি হচ্ছে দুই সমকোণ। এটা সমষ্টি কত সমকোণ? দুই সমকোণ। দুই সমকোণ, দুই সমকোণ মানে 2 × 90 ডিগ্রি। আচ্ছা, 2 × 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি। দুই সমকোণ 180 ডিগ্রি। আচ্ছা, একটা চতুর্ভুজে চারটা কোণ থাকে, তাহলে এটার হচ্ছে চার সমকোণ। তার মানে 4 × 90 ডিগ্রি মানে 360 ডিগ্রি। একটা যদি পঞ্চভুজ থাকে যার পাঁচটা কোণ আছে, একটা যদি পঞ্চভুজ থাকে যার পাঁচটা কোণ আছে, এই পাঁচটা কোণ যদি যোগ করা যায়, এই পাঁচটা কোণ যদি যোগ করা যায়, তাহলে পাঁচটা কোণ যোগ করলে কত ডিগ্রি হবে? অ্যান্সারটা হচ্ছে আরো দুই, আরো দুই সমকোণ বাড়বে, মানে হয়ে যাবে 6 সমকোণ, মানে 6 × 90 ডিগ্রি মানে 6 × 9 = 54, তার মানে 540 ডিগ্রি। আবার যদি আমি আপনাকে বলি এখন, ছয় কোণের মানে ষড়ভুজ আছে, তাহলে ছয় কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? অ্যান্সার হবে হচ্ছে চার সমকোণ। চার সমকোণ, সরি 8 সমকোণ। তাহলে 8 × 90 ডিগ্রি, তার মানে 8 × 9 = 72, তার মানে 720 ডিগ্রি। এইখান থেকে আমরা একটা জিনিস আমরা ডেরাইভ করতে পারি, সেই জিনিসটা আমি এখনই বলে রাখতেছি। সেটা হচ্ছে এন কোণ বিশিষ্ট বা এন বাহু, যতগুলো বাহু থাকে ততগুলো কোণ থাকে। এন বাহু বা কোণ বিশিষ্ট, কোণ বিশিষ্ট যদি বহুভুজ থাকে, যদি বহুভুজ থাকে, সেটা তিন কোণ, মানে সেটা ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, অষ্টভুজ হতে পারে, হ্যাঁ, এরকম দশভুজ হতে পারে, যাই হোক না কেন, এরকম যদি বহুভুজ থাকে, তার
সবগুলো কোণের সমষ্টি, মানে এনটি কোণের সমষ্টি, এনটি কোণের সমষ্টি সমষ্টি 2n-4 এত সমকোণ, 2n-4 সমকোণ। তার মানে কি, দেখেন এন এর ভ্যালু যদি আমি 3 বসাই, মানে ত্রিভুজ, তাহলে 3 দ্বিগুণী 6, 6 থেকে 4 বিয়োগ করলে 2 আসে, 2 সমকোণ আসে। এন এর ভ্যালু যদি 4 বসাই, 4 দ্বিগুণী 8, 8 থেকে 4 বিয়োগ করলে 4 আসে, 4 সমকোণ আসে। যেমন আপনাকে আমি যদি বলি এন এর ভ্যালু 6 বসাইলাম, তাহলে কত সমকোণ হবে, যে 2 ইন্টু এন, এন মানে 6 মাইনাস 4, তাহলে দেখা যাবে 6 দুগুণে 12, 12 থেকে 4 গেলে 8 সমকোণ। এই যে 8 সমকোণ বের হয়েছে। এরকম করে আপনাকে যদি আমি বলি যে একটা বহুভুজ আছে, সেটার 15টা কোণ আছে, 15টা কোণ আছে, এই 15টা কোণের সমষ্টি কত সমকোণ হবে, এখানে 15 মান বসাই দিতে হবে। 15 দুগুণে 30, 30 থেকে 4 বিয়োগ করলে 26 সমকোণ হবে, 26 সমকোণ। তার মানে 26 ইন্টু 90 ডিগ্রি করলে যা আসে। ক্লিয়ার, বুঝেছি? 6 9 54, আর হাতে থাকলো 5, 9 দুগুণে 18, 18 আর 5 হচ্ছে 23, মানে 2340 ডিগ্রি হবে। ক্লিয়ার? এটা কি বুঝেছি? বুঝেছি কিনা একটু আমাকে জানান। আচ্ছা, তো আমি কমেন্ট গুলো একটু দেখে নেই। আচ্ছা, কোনো একটা কারণে কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না, একটু আমাকে সময় দেন, আমি একটু দেখে নিই কমেন্ট গুলা। দেখাটা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, তো চেক করে। আচ্ছা, হ্যাঁ, এখন এখন ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আমার বাবা। এখন আমি অসুস্থ আর কি, আমার গলা শুনে বোঝা যাচ্ছে না। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো, আচ্ছা, এখন এর পরেরটাতে চলে যাই, যে একটি এবিসিডি চতুর্ভুজের, হ্যাঁ, 2n, পাঁচের 5 কোণের সমষ্টি হইলে, উনি বলছে যে 5 কোণের সমষ্টি কেন 6 সমকোণ। তার কারণটা হচ্ছে, এটা হচ্ছে 2n-4, সূত্র হচ্ছে 2n-4 হবে, হ্যাঁ, মনে রাখতে হবে 2n-4, এটাই হচ্ছে সূত্র, সূত্র আকারে মনে রাখবো। তাহলে আর অন্যভাবে করে হিসাব করতে হবে না। এটা দুই ভাবে করে মনে রাখা যায়। একটা হচ্ছে, মনে করেন ত্রিভুজ যদি থাকে, তাহলে 2 সমকোণ, এরপরে চতুর্ভুজ হইলে 4 সমকোণ, 2 2 করে বাড়বে। যদি 5টা বাহু বিশিষ্ট হয় তাহলে 6 সমকোণ, 6টা হইলে 8 সমকোণ, হ্যাঁ, 8টা, তারপরে 7টা হইলে 10 সমকোণ। প্রতি একটা বাহু বাড়ার জন্য 2 সমকোণ করে বাড়বে। কেউ যদি ইচ্ছা করে যে এইভাবে করে সিরিয়ালি যাবে, তাহলে সিরিয়ালি সে যাইতে পারে, কোনো সমস্যা নাই। 9 বাহু হইলে 14 সমকোণ, 10 বাহু হইলে 16 সমকোণ, 11 বাহু হইলে 18 সমকোণ। একটা করে বাহু বা কোণের পরিমাণ বাড়বে, এটার জন্য 2 সমকোণ করে বাড়বে। এটা একটা সিস্টেম। এইভাবে করে ধরে 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 বাড়ানো যায়। আর আরেকটা সিস্টেম হচ্ছে, আপনি সূত্র অ্যাপ্লাই করবেন, যে 2n-4 সমকোণ, এটা ডিরেক্টলি অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে সূত্র, হ্যাঁ, এটা এটা হচ্ছে সূত্র। এটা 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 যেহেতু সূত্র, তার মানে আমার যদি 11 11 থাকে, তার মানে 11 বাহু বিশিষ্ট বা 11টা কোণের সমষ্টি যদি বলে, তাহলে 2 × 11 - 4 দিয়ে দিব। তাহলে 11 দুগুণে 22, 22 থেকে 4 বিয়োগ করলে 18 সমকোণ। তাহলে আর আমাকে এইভাবে করে সিরিয়ালি যেতে হচ্ছে না, আমি ডিরেক্টলি 18 সমকোণ পেয়ে যাচ্ছি। ক্লিয়ার, বুঝেছি? এই আর কি সিস্টেম। তাড়াতাড়ি বুঝতে হবে, স্পিডে বুঝতে হবে। ওকে, ঠিক আছে। এরপরের বিষয়টা, আচ্ছা, সায়েদা সাইমা বলছে যে তাড়াতাড়ি সুস্থ হয়ে আসবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। এবিসিডি চতুর্ভুজের এবি সমান্তরাল হচ্ছে সিডি। মনে করেন এ বি সিডি,
ABCD যে আছে তার মধ্যে AB আর CD হচ্ছে সমান্তরাল। ওকে, কোণ A, কোণ A হচ্ছে 90 ডিগ্রি। কোণ A যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে AB আর CD যদি সমান্তরাল হয়ে থাকে, তাহলে আহ তাহলে কি বলা হয়েছে, তাহলে সঠিক চতুর্ভুজ কোনটি, কোনটা হবে এটা বলেন। এটা এটা কি হবে, ABCD টা অ্যাকচুয়ালি কি হবে? বলছে যে এটা হচ্ছে AB, আর এখানে এখানে ধরলাম যে এটা ABCD, ঠিক আছে। তো তার মধ্যে কি বলা হয়েছে যে AB আর CD এটা হচ্ছে চতুর্ভুজ। AB আর CD পরস্পরের পরস্পরের সমান্তরাল বলা আছে, পরস্পরের সমান্তরাল। আর কোণ A এর মান 90 ডিগ্রি বলা আছে। কোণ A, কোণ A মানে এখানে আপনার 90 ডিগ্রি, এটা এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি বলা যেতে পারে? সবাই A, মানে আয়তক্ষেত্র। কেন আয়তক্ষেত্র কেন? আয়তক্ষেত্র কেন? আয়তক্ষেত্র হইতে হইলে, আয়তক্ষেত্র হইতে হইলে কি হইতে হবে, যে এইখানে যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের এই কোণটার মান, এই কোণটা হচ্ছে এইটা আর এইটা, এই দুটা হচ্ছে পরস্পরের সমান্তরাল দেয়া আছে। একটা কোণ এক সমকোণ দেয়া আছে, আর কিচ্ছু বলা নাই, আর কিছুই বলা নাই। তার মানে এটা 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 এই যে AB আর CD সমান্তরাল, কিন্তু সমান কিনা এটাও আমি জানি না। AB আর CD সমান কিনা জানি না আমি। ABCD সমান হইতেও পারে, নাও হইতে পারে। তার মানে আমি অসমান ধরে নিলাম। যদি অসমান ধরে নেই, তাহলে অসমান যদি এটাকে ধরে নেই, তাহলে এইটা এটা যদি যোগ করে দেই, তাহলে কি এটা কি আহ উম, না না, ওই আপনার নেটের প্রবলেম। তাহলে এই দুটা যদি আমি যোগ করে দেই, যোগ করে দিলে, যোগ করে দিলে কি এটা কি মানে আয়তক্ষেত্র হবে? এটা কি আয়তক্ষেত্র হবে বা সামান্তরিক হবে? কারণ এই দুটা তো সমান্তরাল বলা হয়নি, মানে এখানে তো দুইটা কোণ সমকোণ বলা হয়নি। কি হবে বলতে পারবেন? রম্বস কেমনে কি? আচ্ছা, তাহলে আপনাদেরকে এগুলা সম্পর্কে একটু আমি ধারণা দিই তাহলে, আপনাদের বেসিক একটু ধারণা দিই। শুনেন, কথা শুনেন। সেটা হচ্ছে, প্রথম প্রথম কথা হচ্ছে, এখানে যে চতুর্ভুজ গুলো আছে, চতুর্ভুজের চতুর্ভুজের মধ্যে প্রথম যে বিষয়টা, সেটা সেটা আমরা বুঝবো। সেটা হচ্ছে সামান্তরিক। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিকের কি হয়? সামান্তরিকের সামান্তরিকের বিপরীত বাহু, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়। বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল হয়। এটা হচ্ছে এটা হচ্ছে সামান্তরিক, যাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে বলেন তো, আমি যদি এইভাবে করে আমি যদি আঁকি, এটা যদি আঁকি, এটা কি সামান্তরিক হয়েছে কি হয় নাই? আমি একটু জানতে চাই। আমি যদি এটা এটা যদি আঁকি, এটা কি সামান্তরিক হয়েছে কি হয় নাই, এটা আমি জানতে চাই। এটা কি হয়েছে যে এইটা আর এটা আহ বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, এটা আর এটা বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। মনে করেন এটাও 90 ডিগ্রি দেওয়া আছে, এটাও 90 ডিগ্রি দিছি, আমি দিছি। সামান্তরিক হয়েছে কি হয় নাই আমি জানতে চাই, তো আমাকে জানান। ইয়েস অর নো। ধরেন 90 ডিগ্রি করে দিছি সবগুলা। আচ্ছা, কেউ বলছে হয়েছে, কেউ বলছে হয় নাই। ওকে, আয়ত, বিপরীত বাহুগুলো
সমান ও সমান্তরাল ও কোণগুলো সমকোণ এবং কোণগুলো সমকোণ। কোণগুলো যদি সমকোণ হয় তাহলে আহ কোণগুলো যদি সমকোণ হয় তাকে আমরা আয়ত বলবো। তাহলে বলেন, এগুলা যেহেতু সবগুলা কোণ সমান, তাহলে এর নাম আয়ত। এর নামটা কি? আয়ত। তাহলে এই জিনিসটার নাম আয়ত। এটা কি তাহলে ইয়া হইছে? এটা কি তাহলে সামান্তরিক হয়েছে? এখন আবার আবার কোশ্চেনটা করলাম, আবার অ্যান্সার দেন। এটা কি তাহলে সামান্তরিক সামান্তরিক হয়েছে? ইয়েস অর নো? এটা কি তাহলে সামান্তরিক হয়েছে? ইয়েস অর নো? ওকে, ঠিক আছে। এটার অ্যান্সার হচ্ছে ইয়েস। এটা তাও সামান্তরিক হয়েছে। এটা তাও সামান্তরিক হয়েছে। প্রতিটা আয়তই এক ধরনের সামান্তরিক। কেন? কারণ সামান্তরিকে কখনো বলা নাই যে আপনার কোণগুলা সমকোণ হইতে পারবে না। আপনার যদি বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল হয় তাহলেই সেটা একটা সামান্তরিক। সেখানে কোণগুলা সমকোণ হইলে সে তার নাম একটা আয়তও হয়। সেই জন্য প্রতিটা আয়তই এক ধরনের সামান্তরিক। কথাটা কি বুঝি নাই? সেই জন্য প্রতিটা আয়তই এক ধরনের সামান্তরিক। এখানে কখনো বলা যাবে না, এখানে এই কথাটা কখনো বলা যাবে না যে যার কোনো কোণ সমকোণ নয় তাকে সামান্তরিক বলে না। যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাকে সামান্তরিক বলে। আর যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়ত বলে। তাই প্রত্যেকটা আয়তই এক ধরনের সামান্তরিক, মানে এটা আয়তও বলা যাবে, এটাকে সামান্তরিকও বলা যাবে। ক্লিয়ার? বুঝেছি? বলা হয় সেজন্য এই কথাটা বলা থাকে যে প্রতিটি সামান্তরিকই প্রতিটি আয়তই এক ধরনের সামান্তরিক, কিন্তু প্রতিটি সামান্তরিক এক ধরনের আয়ত নয়। কারণ আমি যদি এরকম একটা ড্র করি, এ শুধু সামান্তরিক, কিন্তু এর যেহেতু কোণগুলা সমকোণ নয় তাই এটা কিন্তু আয়ত না। এটা জাস্ট সামান্তরিক, এর নাম কিন্তু আমি আয়ত বলতে পারবো না। এটাকে জাস্ট আমরা সামান্তরিক বলতে পারবো, এর নাম কিন্তু আয়ত বলতে পারবো না, কারণ এর কোণগুলো তো সমকোণ নয়। কিন্তু যখন কোণগুলো সমকোণ হচ্ছে সে আয়তও হলো, আর বিপরীত বাহুগুলো যেহেতু সমান এবং সমান্তরাল তাই সেটা কিন্তু সামান্তরিকও হলো। ঠিক আছে? আচ্ছা, ওকে, ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমরা যদি বর্গের কথা বলি, বা বর্গ বা রম্বসের কথায় যদি আসি, রম্বসের কথায় যদি আসি, যে চারটি বাহু চারটি বাহু সমান, চারটি বাহু সমান হলে রম্বস। আচ্ছা, রম্বসের কাহিনীটা আপনাকে একটু মজার কথা বলি। একটা রম্বসের যখন চারটা বাহুই সমান হয়, চারটা বাহু যদি সমান করা হয়, তাহলে বাহু যদি সমান হয়ে যায় চারটা বাহু, তাহলে অবভিয়াসলি তাদের বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং সমান্তরাল হবে। মানে চারটা বাহুই যেহেতু সমান, তো তার মধ্যে বিপরীত বাহুগুলো তার মানে সমান হবে। এই বিপরীত বাহুগুলো সমান, এই বিপরীত বাহুটাও সমান, আসলে তো চারটা বাহুই সমান। আবার এরা সমান্তরালেও থাকবে। তাই প্রতিটা রম্বসই এক ধরনের সামান্তরিক। চারটা বাহুই যদি সমান হয় তাহলে অবভিয়াসলি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়ে যায়। তাই মনে রাখতে হবে প্রতিটা রম্বসও এক ধরনের সামান্তরিক, কারণ রম্বস আঁকলে বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল হয়েই যায়। সেই জন্য প্রতিটা রম্বসই এক ধরনের সামান্তরিক। আবার কিন্তু প্রতিটা রম্বস আবার আয়ত না, কারণ এর তো কোণগুলো সমকোণ নয়। আবার আমি যদি বলি বর্গের কথা, বর্গ কাকে বলে? চারটি বাহু সমান এবং কোণ সমকোণ। তাহলে এইটাকে যদি আমি বর্গ বলি, মানে এটা বর্গ, যে কোণগুলা সমকোণ, সেটাকে যদি আমি বর্গ বলি, বর্গের সাথে সাথে আর কি কি বলতে পারবো? যার চারটা বাহু সমান, এবার কোণগুলা সমকোণ, তাকে বর্গ বলতেছি, ঠিক আছে। কিন্তু চারটা বাহু সমান হইলে তো এর আরেকটা নাম আছে রম্বস। সেই জন্য প্রতিটা বর্গই এক ধরনের রম্বস। আবার প্রতিটা রম্বস যেহেতু এক ধরনের সামান্তরিক, তার মানে একটা বর্গ কিন্তু একটা রম্বস, তার সাথে একটা সামান্তরিক। আবার এর যেহেতু এর যেহেতু এর যেহেতু বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল এবং কোণগুলা সমকোণ, তাই এটা একটা আয়ত। তার মানে একটি বর্গকে একাধারে একে রম্বস বলা যাবে, সামান্তরিক বলা যাবে, একে আয়তও বলা যাবে। কথা কি বুঝছি কি বুঝি নাই? একটা বর্গকে
আমি কি কি বলতে পারবো একটা বর্গকে? রম্বস বলতে পারবো কারণ চারটা বাহুই সমান। সামান্তরিক বলতে পারবো, বিপরীত বাহুগুলো সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল। একটা আয়ত বলতে পারবো, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ। ভিডিওটা অফ করেন ভাই, ভিডিওটা অফ করেন। হ্যাঁ, বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল। ক্লিয়ার? বুঝেছি? এটা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। এই বেসিকটা ডেভেলপ থাকা খুবই জরুরি। এই বেসিকটা না থাকলে, যদিও এটা এখনকার ক্লাস 5-এ আছে এই কথা, মানে আপনাদের কারো কাছে যদি ক্লাস 5-এর বই থেকে থাকে, ক্লাস ফাইভ এর বইয়ে সম্ভবত 11 নম্বর চ্যাপ্টারে বা 10 নম্বর চ্যাপ্টারে, ক্লাস 5-এর বইয়ে এই জিনিসগুলো পুরো ক্লিয়ার করে দেওয়া আছে, পুরো ক্লিয়ার করে দেওয়া আছে যে প্রতিটা মানে আয়ত, আমি যদি আয়তের কথা বলি, সেই আয়তগুলা, এই আয়তের হচ্ছে বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল এবং কোণগুলা সমকোণ। যেহেতু এর বিপরীত বাহুগুলা সমান আর সমান্তরাল, তাই প্রতিটা আয়তই এক ধরনের সামান্তরিক, কিন্তু প্রতিটা সামান্তরিক আয়ত নয়। প্রতিটা রম্বস এক ধরনের সামান্তরিক, কিন্তু প্রতিটা সামান্তরিক রম্বস নয়। আবার বর্গের কথা বললে বর্গ এই তিনটাই বর্গ। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ক্লিয়ার না? আচ্ছা, আর ট্রাপিজিয়াম কি জিনিস? ট্রাপিজিয়াম, হ্যাঁ, আহ তাহমিনা সুলতানা বলছে চ্যাপ্টার 10-এ আছে ক্লাস 5-এর। হ্যাঁ, ঠিক আছে। তো ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম কি জিনিস? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, কিন্তু অপর জোড়া সমান্তরাল নয়। অপর জোড়া সমান্তরাল নয়, এখানে কিন্তু 9টা বলে দিতে হবে, তাকে ট্রাপিজিয়াম বলে। এখানে 9টা না বললেও অনেক সময় হয়, একেবারে যে হবে না তা না। এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, তাকে আমরা ট্রাপিজিয়াম বলবো। এক জোড়া বিপরীত বাহু মানে এখানে তো দুই জোড়াই বিপরীত বাহুগুলো পরস্পর সমান, মানে এই যদি সামান্তরিক আঁকি তাহলে দুই জোড়াই হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, সমান এবং সমান্তরাল হচ্ছে। কিন্তু এখানে যা সমান্তরাল কয় জোড়া? এক জোড়া। এক জোড়া সমান্তরাল, কিন্তু অপর জোড়া সমান্তরাল নয়। হ্যাঁ, অপর জোড়া সমান্তরাল নয়, সেটাকে আমরা ট্রাপিজিয়াম বলবো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখান থেকে বুঝেছি এই জিনিসটা। আহ আচ্ছা, আমরা আবার শুরু করি এখান থেকে, যেখান থেকে স্টার্ট করছিলাম। হ্যাঁ, তাহলে এইখানে দেখেন, এখানে যে আমাদের কোশ্চেনটা আসছিল, এবিসিডি একটা চতুর্ভুজ দেওয়া ছিল। এবিসিডি একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের মধ্যে এবি এবং সিডি পরস্পর সমান্তরাল, কিন্তু সমান আছে কিনা এটা বলা নাই, জাস্ট এবি আর সিডি সমান্তরাল। আমি এবি আর সিডি সমান্তরাল ওকে দিলাম। তারপরে দেখতেছি যে কোণ এ ইকুয়াল এক সমকোণ, তার মানে কোণ এটা এই বরাবর দিলে সিটা আসলে এই জায়গাটাতে আছে, সিটা। কিন্তু এইটা নিয়ে কোনো কাহিনী নেই, এটা কিন্তু সমানও হতে পারে অসমানও হতে পারে। তার মানে অবভিয়াসলি এটার কিন্তু আমি কি বলতে পারতেছি না, দেখেন যে এই বাহুটা, যেহেতু এই বাহু আর এই বাহু সমানও না, এটাও দেওয়া নাই যে এই বাহু যা সমান্তরাল দেওয়া আছে। সমান দেওয়া থাকলে বুঝতাম যে দুইটা বিপরীত বাহু যদি সমান আর সমান্তরাল হয়, তাহলে অপর দুই বাহুও সমান আর সমান্তরাল হইতো, তখন কিন্তু এটা একটা আয়তক্ষেত্র হয়ে যেত। মানে এইখানে যদি তার সাথে এবি ইকুয়াল সিডি দেওয়া থাকতো, তাহলে কি হইতো জানেন? যদি এবি ইকুয়াল সিডি দেওয়া থাকতো তাহলে কি হইতো? এবি আর এখানে থাকতো হচ্ছে সিডি। মনে করেন সিডি, এটা এটা দেওয়া আছে, আচ্ছা এটা তো সিডি এরকম হবে। আচ্ছা, সিডি এরকম দেওয়া থাকতো, এটা যেহেতু এক সমকোণ, যেহেতু এবি আর সিডি সমান, তার মানে এইটা এটা যোগ করলেও জাস্ট এটা আয়ত হয়ে যেত। মানে এই দুটো যোগ করলেও তখন এটা আয়ত হয়ে যেত যদি এবি ইকুয়াল সিডিটা দেওয়া থাকতো। কিন্তু তা তো দেওয়া নাই, জাস্ট কি বলা আছে যে এইটা আর এইটা পরস্পর সমান্তরাল, আর এইখানে এটা হচ্ছে এক সমকোণ। তার মানে এটা আমি জানি না এটা কত বড় হবে, এটা এরকম হইতে পারে। তার মানে জাস্ট এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে তাকে ট্রাপিজিয়াম বলে। তার মানে এটার অ্যান্সার হবে ট্রাপিজিয়াম। বুঝেছেন? ওকে, ক্লিয়ার না? ওকে, আচ্ছা, এখন যদি ক্ষেত্রফলের কথা বলি, ক্ষেত্রফলের যদি কথা বলি, একটা সামান্তরিকের ক্ষেত্রফল, একটা আহ সামান্তরিকের ক্ষেত্রফল
আয়তের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল আর আরেকটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল। এই তো কাহিনী হচ্ছে এই চারটা না। ওকে, একটা জিনিস দেখেন, সবচেয়ে সহজ হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা আমরা সবসময় জানি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ করে দিলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়, দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে। যেমন এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে আর কর্ণ দেওয়া আছে। ওকে, পরে আসতেছি এটাতে। আচ্ছা গেল। আবার সামান্তরিকের ক্ষেত্রফল, একটা আয়ত আর সামান্তরিকের মধ্যে ডিফারেন্স কি? জাস্ট আয়তটার এই জায়গায় এক সমকোণ থাকে, কিন্তু এখানে এক সমকোণ থাকে না। তাহলে এখন বাকি জিনিসটা আমি যদি এইভাবে চিন্তা করি যে সামান্তরিক যেহেতু নর্মালি এটা এক সমকোণ নাও থাকতে পারে, তাই সামান্তরিকের ক্ষেত্রে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে এইটাকে যদি আমি দৈর্ঘ্য চিন্তা করি, দৈর্ঘ্য, কিন্তু প্রস্থটা তো এখানে লম্ব বরাবর ছিল, এখানেও আমার লম্ব বরাবর ডিস্টেন্সটা লাগবে। লম্ব বরাবর ডিস্টেন্সটা এটাকে আমরা বলি উচ্চতা। এটাকে আমরা কি বলি? উচ্চতা। সেই জন্য এই জন্য আমরা এটাকে বলি দৈর্ঘ্য গুণন উচ্চতা না বলে বলি ভূমি গুণন উচ্চতা। কথা কি বুঝি নাই? মানে ব্যাপারটা একবারে আয়তক্ষেত্রের মতোই, কোনো কিছুই আলাদা নাই। মানে এই জিনিসটা যদি এটা যদি আমি একটা সামান্তরিক চিন্তা করি, সামান্তরিক, তাহলে আয়তন তো ছিল এরকম, তাহলে এইটা ছিল দৈর্ঘ্য, যেটা এখন এর নাম দিয়ে দিছি ভূমি। আর এইটা তো ছিল প্রস্থ, কিন্তু এখন তো এই জিনিস নাই। এটা কিন্তু এই জিনিসের আসলে এটা উচ্চতা। এই যে মানে সামান্তরিক যখন বলতেছি তখন এই জিনিসটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি উচ্চতা। মানে এটা তো সোজা যেহেতু আছে, এটা আসলে উচ্চতা। কথাটা কি বুঝছি? ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। পিডিএফ এ অ্যান্সার একটা ভুল আছে, আচ্ছা থাকতে পারে, সমস্যা নেই, ওটা আমি দেখে দেবো। আচ্ছা, আয়তের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। আর রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আর বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহুর উপর স্কয়ার। কারণ এখানে জাস্ট বাহু যে সবগুলা থাকে সবগুলোই তো যেহেতু বাহু 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 সবগুলো যেহেতু আমাদের। স্যার ক্লিয়ার করে একে বুঝাই দেন। কি একে বুঝাই দিব? আজমা, আহ এখানে ব্যাপারটা হয়েছে যে এখানে ব্যাপারটা হয়েছে কি, যে একটা আয়ত নিয়ে চিন্তা করেন আপনি, জাস্ট নিজে একটা আয়তের কথা যদি আপনি চিন্তা করেন, আয়ত তো হচ্ছে এইরকম, এই আয়ত। এর যদি ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ হয়, তাহলে এইটা দৈর্ঘ্য আর এটা তো প্রস্থ। একটা সামান্তরিক আঁকলে আপনার কিরকম হয়? সামান্তরিক সাধারণত কি এরকম, এটা এরকম, এই জিনিসের এটা এরকম একটা সামান্তরিক হয়। এই সামান্তরিকের ক্ষেত্রফল যদি বের করা যায়, তাহলেও দৈর্ঘ্য গুণন প্রস্থ, কিন্তু প্রস্থটা কিন্তু এর লম্ব বরাবর হওয়ার কথা, কিন্তু এর লম্ব বরাবর তো কোনো বাহু নাই। তাই আমরা এই উচ্চতাটাকে নিই, মানে করেন এইটা থেকে এটার উচ্চতাটাকে নিই। সেই জন্য ভূমি গুণন উচ্চতা মুখস্থ করলেই হচ্ছে। যদি আহ বুঝতে সমস্যা হয় মুখস্থ করলেই হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি। ভূমি গুণন উচ্চতা, এটা দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, আর এটা হচ্ছে বাহুর উপর স্কয়ার। ওকে, তো আসেন এখন আমরা এখন আমরা যেই কোশ্চেনটা দিয়েছে সেই কোশ্চেনের দিকে চলে আসি। সেই কোশ্চেনটা হচ্ছে একটি আয়তক্ষেত্রের আহ দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, আর কর্ণ দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি যে এই জায়গায় যেহেতু আয়তক্ষেত্র, এটা তো হচ্ছে লম্ব, এটা যেহেতু লম্ব, তার মানে অবভিয়াসলি এই জিনিসটা কি অতিভুজ না? লম্বের বিপরীতটা তো অতিভুজ। আপনাদের কি গতদিন যে আমি পড়িয়েছিলাম, এটা যদি 8 হয়, এটা যদি 8 হয়, অতিভুজটা যদি 10 হয়, এটা অবভিয়াসলি 6 হবে না? একটা আমি মুখস্থ করতে বলছিলাম না যে যেমন 3, 4 এবং 5 হইলে সমকোণী ত্রিভুজ হয়, এরকম 3-এর দ্বিগুণ হলে 6, 4-এর দ্বিগুণ হলে 8, 5-এর দ্বিগুণ হলে 10, অতিভুজ 10, আর বাকি দুই বাহু 6 আর 8 হলে সমকোণী ত্রিভুজ। যেহেতু 10 আর 8 দেওয়া আছে, তাহলে অবভিয়াসলি অপরটা হচ্ছে 6। মনে আছে? অবভিয়াসলি মনে মনে আছে। আর যদি মনে না থাকে তাহলে করবেন, যেহেতু অতিভুজ স্কোয়ার, তার মানে অতিভুজের উপর স্কোয়ার মানে 10, 10-এর উপর স্কোয়ার মানে 100, 64, 8-এর উপর স্কোয়ার মানে 64, তারই রুট ওভার করলে এই মানটা বের হবে। তার মানে এটা বিয়োগ করলে আস্তে আস্তে 36, 36-এর রুট ওভার করলে 6। ঠিক আছে, কতদিন যা বুঝাইছি সেখান থেকেও আমাদের 6 খুব তাড়াতাড়ি চলে আসে, এটার মান হচ্ছে 6।
তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলেই তো আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ হচ্ছে 6, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে 6 8 48 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝেছি? মানে এখানে আমাদের এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। ধরেন এটার মান দেওয়া আছে এক্স, এটার মান দেওয়া আছে এ, এটা হচ্ছে লম্ব মনে করেন। আবার আরেকটা আরেকটা ক্ষেত্রে আমি মনে করেন দিলাম এটার মান দেওয়া আছে বি, এটার মান দেওয়া আছে ডি, এবং এই মানটা বের করতে হলো। যেহেতু অতিভুজের মান বের করতে বললে এইটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার হবে, মানে এই অতিভুজের মান বের করতে হলে। কিন্তু অতিভুজের মান যদি দেওয়া থাকে একটা বাহু বের করতে হলে এর উপর স্কোয়ার মাইনাস এর উপর স্কোয়ার তারই রুট ওভার করতে হবে। এগুলা তো মানে জেনারেল নলেজ গুলা, এগুলা তো ক্লিয়ার হয়েছে। যেমন এখানে 8 আর 10 আর 8 যদি আমি চিন্তা করি, তাহলে 10-এর উপর স্কোয়ার মানে 100, 8-এর উপর স্কোয়ার মানে 64, এটা বিয়োগ করলে রুট ওভার 36 মানে 6। ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে। এখানে বলছো হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল শোন বিলো, মানে আয়তক্ষেত্রটার পরিসীমা কত? পরিসীমার ইংরেজি হচ্ছে পেরিমিটার। পরিসীমা, পরিসীমা মানে চারটা বাহু যোগ করলে, চারটা বাহু যোগ করলে কত হবে? ভাই খেলা বলেন, খেলাটা কি খেলা, খেলা কি খেলতে পারতেছেন এখন? এটা 10 আছে, এটা 6 আছে, তাহলে অবভিয়াসলি এটা যেহেতু লম্ব, তার মানে সমকোণী ত্রিভুজের এটা 6 এটা 10, এটা অবভিয়াসলি কত হবে? 8 হবে না? এটা 8 হবে না? হ্যাঁ, এটা কি 8 হয়ে যাবে? এই যে সমকোণী ত্রিভুজের ওই যে 6 8 10, তাহলে 8 হয়ে গেল। তাহলে পরিসীমা কি হবে? তাহলে এইটা 8 হইলে এর বিপরীতটাও 8, যেহেতু আয়তক্ষেত্র। এইটা এটা 6 হইলে এটাও 6, তাহলে 8 আর 6 যোগ করলে 14, 14 দুগুণে 28, 28 হবে অ্যান্সার, তাই না? ক্লিয়ার? আর যদি পিথাগোরাস অ্যাপ্লাই করে করতে চান, যেহেতু এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আপনার অতিভুজ, তাহলে অতিভুজ দেওয়া আছে আর একটা বাহু দেওয়া আছে, অপর বাহুটা বের করতে হলে এটার উপরে স্কোয়ার, মানে 100-এর উপরে 10-এর উপরে স্কোয়ার মানে 100, 6-এর উপরে স্কোয়ার মানে 36, 100 থেকে 36 বিয়োগ করলে 64, 64 এর রুট ওভার করলে 8, তার মানে এই পাশের বাহুটা 8। তার মানে মানে এটা অবশ্য পরিসীমার ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এভাবে করেও লেখা যায়, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যের মান 8, প্রস্থের মান 6, এভাবে করে লিখলেও 2 ইন্টু 14 মানে 28। আসলে তো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এইভাবে করে চিন্তা না করলেও হয়। আসলে তো পরিসীমা মানে হচ্ছে সবগুলা বাহু যোগ করলে, এটা 6 এটা 8 14, আবার এইটা 6 হইলে এই পাশেরটাও 6 এটাও হচ্ছে 8, তাহলে 14 আর 14 হচ্ছে 28, 28 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো তো পরস্পর আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। ওকে, ঠিক আছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ 10 সেন্টিমিটার। হ্যাঁ, দৈর্ঘ্য 18 এবং হচ্ছে প্রস্থ 10। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? তো দেখেন, এই দৈর্ঘ্য আর প্রস্থ মিলে আমাদের কি 180, 10 ইন্টু 18 মিলে 180। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 মিটার করা হয়েছে, তাহলে 25-এর সাথে কত গুণ করলে 180 আসে সেটাই বের করতে হবে। মানে এক্স ইকুয়াল হবে 180 ভাগ 25। 180 কে 25 দিয়ে ভাগ করলে কি আসে? আহ তাহলে 7, 5, 7 × 2 = 14, 5 7 35, 7 × 2 = 14, তার মানে এখানে 5 আসতেছে, এটা একটা দশমিক নিলাম, এখানে শূন্য, 7.2 আসে না? 7.2 আসে না? ক্লিয়ার? বুঝেছি? বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, 18 আর 10 গুণ করলে 180 ক্ষেত্রফল, মানে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হয়েছে। তার মানে দৈর্ঘ্য 25 সেন্টিমিটার করা হয়েছে, প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? অপরিবর্তিত থাকবে মানে কি? অপরিবর্তিত থাকবে কথাটার অর্থ কি?
অপরিবর্তিত থাকবে মানে 10 আর 18 গুণ করলে 180 এটা থাকবে। 10 আর 80 গুণ করলে 180 যে এটা থাকবে, অপরিবর্তিত থাকবে। তার মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যে 25 হলে প্রস্থটা কত, মানে এক্স এর মানটা বের করলে 180 কে জাস্ট আমি 25 দিয়ে ভাগ করবো। 25 দিয়ে যদি ভাগ করি 180, তাহলে আমরা দেখতে পাই যে 7, 5 7 35, 7 দুগুণে 14 আর 3 হচ্ছে 17 দশমিক। এখানে যদি বিয়োগ করা যায় 5, দশমিক নিলে একটা শূন্য পাচ্ছি। 25 দুগুণে 50। হ্যাঁ, আগের ক্ষেত্রফলই থাকবে। হ্যাঁ, ঠিক আছে স্যার, আপনার ক্লাস করে বেসিক পুরাই ক্লিয়ার হয়ে গেছে অল টপিক। হ্যাঁ, ওকে। বারবার প্র্যাকটিস করবেন, বেসিক ক্লিয়ার হলেও বারবার প্র্যাকটিস করলে সুবিধা হবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5, মনে আছে? 5 আর 12 কাহিনী মনে আছে? 5 আর 12 কাহিনী মনে আছে? এই ইয়াতে পিথাগোরাসে 5 12 কাহিনী মনে আছে? 5 আর 12 যদি থাকে তাহলে এটা 13 হয়, যে মনে আছে? 5 12 13, কারণ এইটার স্কোয়ার করলে 144, এটার স্কোয়ার করলে 25, এটার স্কোয়ার করলে 169, মনে আছে কি এটা? এগুলো মনে থাকলে সুবিধা না, গতদিনকার ওই কনসেপ্ট গুলো মনে থাকলে আমাদের সুবিধা হয়। আচ্ছা, দেখা যাক যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 12 এবং প্রস্থ দেওয়া আছে 5, তাহলে আহ মানে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। তার মানে তো ওই যে পিথাগোরাস, তার মানে এটা অবভিয়াসলি 13 হবে, তাই না? বা রুট ওভার অফ, আমি যদি এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করি, মানে 12 স্কোয়ার মানে 144, 5 স্কোয়ার মানে 25, রুট ওভার অফ 169 মানে হচ্ছে 13। 13 হবে অ্যান্সার, মনে আছে? তাহলে পিথাগোরাস কি কাজে লাগতেছে না? পিথাগোরাস কিন্তু সব জায়গায় কাজে লাগতেছে। আমার ওই শর্টকাট গুলো কিন্তু কাজে লাগতেছে। তো ওই ভিডিওগুলো বারবার দেখতে হবে, ভিডিওগুলো বারবার দেখলে আপনাদের মনে থাকবে। আচ্ছা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের কত গুণ হবে? তো আমি যদি বলি যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে ওয়াই, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই। তার দৈর্ঘ্য এবং প্রস্থকে দ্বিগুণ করছেন, তার মানে দৈর্ঘ্য 2x হয়েছে এবং প্রস্থ 2y হয়েছে, তাহলে গুণ করলে কি হচ্ছে 4xy, তাহলে কত গুণ হবে? 4 গুণ হবে, তাই না? দৈর্ঘ্য আর প্রস্থকে আপনি দ্বিগুণ করছেন, ক্ষেত্রফল মূল আয়তনের কয় গুণ হয়েছে? তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য ও প্রস্থকে দ্বিগুণ করা হয়েছে, মানে দৈর্ঘ্যকেও দ্বিগুণ করছেন এবং প্রস্থকেও দ্বিগুণ করছেন। তার মানে দৈর্ঘ্য এক্স এর জায়গায় 2x হয়েছে, প্রস্থ ওয়াই এর জায়গায় 2y হয়েছে, গুণ করে দিলে কি হচ্ছে 2 2 যা 4xy। তাহলে এইটা আর এইটা কত গুণ, মানে 4xy, xy এর কত গুণ? অবশ্যই 4 গুণ, 4 গুণ হবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। বুঝে বুঝে করলে কত সুন্দর না? আচ্ছা, ঠিক আছে। একটি আয়তাকার জমির প্রস্থ দৈর্ঘ্যের 1/5, মানে দৈর্ঘ্য যদি 3/5, দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে প্রস্থটা হচ্ছে দৈর্ঘ্য এর 3/5। 3/5 মানে কি? 5/3 ভাগ। 3/5 মানে 5/3 ভাগ। তারপরে দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে 3x/5। দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে দ্বিগুণ করলে নতুন ক্ষেত্রফল এটার কত শতাংশ হবে? ওকে, তার মানে এটার যদি আমরা ক্ষেত্রফলটা বের করি তাহলে আমাদের কি আসতেছে, এটা এটার যদি আমরা ক্ষেত্রফলটা বের করি, আবার আবার একটা কথা শুনেন, এখানে ব্যাপারটা কি হয়েছে যে এখানে যেহেতু দ্বিগুণ করা হয়েছে, তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে এটা আসলে কত, এটার উপরে ডিপেন্ডই করে না। এটা এক্স, এটা যদি আমি ওয়াই ধরি তাহলে ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ উভয়কে দ্বিগুণ করছি, মানে 2x, এটাকেও 2y করছি, তার মানে 4xy করছি। তাহলে 4xy করলে আমরা যে আসলে আমাদের কত বাড়ছে, যদি আমি আমি যদি বলি যে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মূল ক্ষেত্রফলের কত শতাংশ, তাহলে কত শতাংশ হচ্ছে যে মূল ক্ষেত্রফলটা আছে এক্স ওয়াই আর নতুন ক্ষেত্রফল হচ্ছে 4xy, তার কত শতাংশ হইলে 100% দিয়ে গুণ হবে। তার মানে এক্স ওয়াই কাটা যাচ্ছে, 400% হবে অ্যান্সার, তাই না? এইভাবে করেই করা যায়, মানে এইটার আর মানটা দরকারও নাই, এটা দিয়ে করলেও হবে।
এটা দিয়ে করলেও হবে, এটা দিয়ে করলেও হবে, কিন্তু আমাদের ওই পাশে যাওয়ার দরকারই নাই। হ্যাঁ, আপনি যদি এইভাবে করে করেন যে এটা এক্স, এটা হচ্ছে 3x/5, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এই দুইটা গুণ করলে আসতেছে 3x²/5। ওকে, তাহলে আগের ক্ষেত্রফল। আচ্ছা, এখন ক্ষেত্রফল হচ্ছে একে দ্বিগুণ করলে 2x, একে দ্বিগুণ করলে 6x/5। তাহলে গুণ করে দিলে কত আসে নতুন ক্ষেত্রফল? আমাদের আসতেছে 12x²/5। তাহলে আমরা আমরা যদি বলি এই ক্ষেত্রফলটা মানে আগের যে ক্ষেত্রফলের কত গুণ হইলো, যে 3x²/5 উপরে যাবে 12x²/5টা হচ্ছে নতুন ক্ষেত্রফল, কিন্তু হচ্ছে 100% করে দিলেই হয়ে যাবে। আমরা জানি নিচের দুইটা আমি কেটে দিয়ে দিতে পারি, তারপরে 3 আর 12 যদি কাটি, এখানে 4 x² কাটা গেলে 4 × 100 মিলে 400 হবে অ্যান্সার। এইভাবে করেও করা যায়, আমরা সবভাবেই করতে পারবো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? বুঝেছেন এটা? রবিন মন্ডল, মানসিক দক্ষতা একটু ক্লিয়ার করবেন প্লিজ। মানসিক দক্ষতার যদি ক্লিয়ার তো আমি এই ইয়াতে করব, কিন্তু কথা হচ্ছে যে আরো তো দেরিতে আছে ভিডিও মানসিক দক্ষতার। যদি এর মধ্যে মানসিক দক্ষতার যদি ক্লাস পেতে চান, ইউটিউবে আমি রিসেন্টলি প্রচুর মানসিক দক্ষতার ভিডিও দিয়েছি রিসেন্টলি। আপনি মানসিক দক্ষতার যে ইউটিউবের যে চ্যানেলটা, মানে একটা প্লে লিস্ট আছে, আপনারা এই প্লে লিস্টে ঢুকে, এই প্লে লিস্টটাতে ঢুকে আমি একটা জিনিস বলি যে আচ্ছা, ধরেন আপনারা অনেক সময় এই জিনিসটা খুঁজে পান না মনে হয়, আমি জানি না, যে অনেকেই কেন জানি পান না, প্লে লিস্ট খুঁজে পান না। আমার যে চ্যানেলের মধ্যে এই যে প্লে লিস্ট অপশনটা আছে না, এই প্লে লিস্ট অপশনটা আপনার মোবাইলের মধ্যে প্রথমে হোম, এই যে মোত্তাসিন পাহলভী বুয়েটিয়ান ইউটিউব চ্যানেলে প্রথমে হোম, তারপরে ভিডিওস, তারপরে আছে কি প্লে লিস্ট আছে না, প্লে লিস্ট, প্লে লিস্ট আছে কিনা পেয়েছেন? এই যে প্লে লিস্ট, এই যে এই প্লে লিস্টে গিয়ে, প্লে লিস্টে গিয়ে আপনি কি করবেন, প্লে লিস্টে গিয়ে দেখবেন যে এখানে বোর্ড বইয়ের ক্লাস, নবম দশম শ্রেণী, বাস্তব, ক্লাস 6, ক্লাস 7, আইসিটি, এই সব জিনিস আছে। এখানে জ্যামিতি আছে। কোথায় মানসিক দক্ষতা কোথায়? আহ, এই যে মানসিক দক্ষতা, 29টা ভিডিও আছে না, মানসিক দক্ষতার 29টা ভিডিও আছে। এই যে মানসিক দক্ষতার যে 29টা ভিডিও আছে, এটা এই এই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? না, আমি তো ওই যে একটু অসুস্থ, এই জন্য একটু কথা বলতে একটু সমস্যা হচ্ছে। সমস্যা নাই, আপনারা ভালো করে বুঝলে আর কোনো প্রবলেম না। আমার কি কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। যে এইখানে এখানে কিন্তু বলে নাই যে কত বৃদ্ধি পেয়েছে, এখানে কিন্তু বলছে যে নতুন আয়তের ক্ষেত্রফলটা, নতুন আয়তের যে ক্ষেত্রফলটা সেটা মূল আয়তের কত শতাংশ। তাহলে মূল আয়তনটা থাকবে, মানে প্রথম যে আয়তনটা থাকবে সেটা থাকবে নিচে XY, আর যখন ইনক্রিজ হয়েছে তখন থাকবে 4XY থাকবে উপরে, তাই ইন্টু 100%। যে কিন্তু বলে নাই যে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা 3XY এর দিকে যাইতাম। কিন্তু এখানে তো নতুন আয়তনের ক্ষেত্রফল মূল আয়তনের কত শতাংশ বলেছে, তাই এটা 400% হবে। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ইয়েতে এক সেকেন্ড, এক সেকেন্ড।
ঠিক আছে। চল্লিশতম বিসিএস রিটেনের জ্যামিতির অংশটা যদি সমাধান করে দিতেন ভালো হতো। হ্যাঁ, দিয়ে দিব সমাধান করে দেবো, সমস্যা নেই, টেনশন করার কিছু নাই। একটা একটা বিষয় আমি বলি, অনেকেই তো অনেক মোটিভেশনাল একটা কথা বলে, বা আপনারা সবসময় যখন পরীক্ষা টরীক্ষা দিবেন তখন একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে প্যারাবিহীন ভাবে পরীক্ষা দিবেন, প্যারাবিহীন মানে প্যারা নেওয়া যাবে না যে আরে এটা পরীক্ষা যদি চান্স না পাই তাহলে শেষ। আমি বলি যে পৃথিবীতে কোনো কিছুই কিন্তু শেষ হয়ে যায় না। আপনার আপনার কিন্তু অপরচুনিটি প্রচুর পরিমাণে আছে। মানুষজন অনেক ডিমোটিভেটেড করে, আমি দেখেছি যে আসলে হ্যাঁ এই জায়গায় এইটা করতে না পারলে জীবন শেষ। আসলে আপনার আসলে আশেপাশে যে কত অপরচুনিটি আছে, আমি আমি একটা জিনিস আমি আহ মানে একটা খালি আপনাদেরকে আমি ধারণা দিই। এই ধারণাটা হচ্ছে যে ধরেন আপনি কিছুই করতে পারলেন না, মানে আপনি মনে করেন কোনো জায়গায় চাকরি হলো না, তাহলেও কিন্তু আপনার আপনার যে লাইফ শেষ একেবারে তা না। আপনি এমনও হইতে পারে যারা চাকরি পায় না, তারাও দেখা গেছে যে এমন বড় কিছু করতেছে যে যেটার ফলে উম আপনি চাকরি পেলে যা করতেন তার চেয়ে বৈধ ইনকাম করে আপনি তাদের চেয়ে অনেক বেশি ইনকাম করতেছেন, অনেক বেশি সম্মান কামাই করতেছেন, আপনার আন্ডারে অনেকেই কাজ করতেছে। যেমন আমার যদি আমি জাস্ট ফেসবুকের কথাই যদি আমি বলি, ফেসবুক মানে ফেসবুকের কথা যদি আমি বলি, গত আহ, গত আহ, মানে প্রতি মাসে আমি 4টা নতুন ভিডিও দিই, মানে ফেসবুকে গত 3 মাসে চারটা 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 করে 12টার বেশি ভিডিও দিই নাই। গত 3 মাসের কথা যদি আমি বলি, লাস্ট 3 মান্থের যদি কথা বলি, মানে একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, মানে মানুষের লাইফের আসলে কতগুলো ডাইমেনশন থাকতে পারে। মানে আমি তো কনসালটেন্সি করি, আমার যেহেতু নিজের আবার ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে, আমাদের ওই অনেক কাজকর্ম করতে হয় এই জিনিসগুলা। আপনাকে আমি একটা জিনিস খালি শুধু আপনাকে আমি ডাইমেনশন দেখাই যে আসলে লাইফের আপনাদের ধরেন আমি দেখলাম যে একজন ডিমোটিভেটেড করতেছে, আর এই ফেসবুকে এই করে লাভ নাই ওই করে লাভ নাই। আপনাদেরকে আমি একটা কাহিনী বলি, কাহিনী বলে আপনারা একটা জিনিস বুঝতে পারবেন, আবার তারপরে পড়াশোনাতে যাই, সমস্যা নাই। ধরেন আমি এই পেজে যে বেশি না, আপনাদেরকে একটা কাহিনী বললে বুঝতে পারবেন। ধরেন মানে এটা কেন দেখাচ্ছি, এটা পিছনে দেখানোর পিছনে কারণ আছে, অন্য কিছু বাদ দিলাম। মানে আপনাদের আমাদের এডুকেশনাল ভিডিও কিন্তু তেমন বেশি চলে না, কারণ এডুকেশনাল ভিডিও মানুষজন দেখতে চায় না বা সামথিং, কারণ অন্যান্য যেগুলো মজার ভিডিও আছে এগুলা দেখা যায় যে এটার অডিয়েন্স তো প্রচুর থাকে, এইটা মানে মানুষজন অনেক বেশি দেখার প্রতি ইয়ে থাকে, ওদের ওদের ইয়ে থাকে। আচ্ছা আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, লাস্ট 28 ডেজ, লাস্ট 28 ডেজে আমার আর্নিং দেখেন, এই ইউটিউব থেকে মানে ফেসবুক থেকে, জাস্ট ইউটিউবে কিন্তু এরকমই আর্নিং, আমার ইউটিউবেও 2844 ডলার। আপনাকে আমি কথাটা বলি, 2844, এটাকে 80, আপনারা 85 দিয়ে গুণ করতে পারেন, প্রায় 2.5 লাখ টাকার মতো ইনকাম। মানে জাস্ট 28, মানে জাস্ট লাস্ট 28 দিনে, মাত্র 4টা ভিডিও দেওয়ার ফলে। তো আমি আপনাদেরকে যেটা বলতেছি যে আপনাদের কিন্তু ডাইমেনশন প্রচুর আছে, এখানে প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের ইয়ে আছে, যে অপরচুনিটি আছে। মানে জাস্ট আমি অপরচুনিটির কথা বললাম, যে অপরচুনিটি কি কি হইতে পারে মানুষজন দেখায় না, মানুষজন খালি ডিমোটিভেটেড করে, মনে করে যে এই এই জায়গায় যদি চলে যায় তাহলে মনে হয় ওর একজন কম্পিটিটর দাঁড়ায় যাবে, এই দাঁড়ায় যাবে ওই দাঁড়ায় যাবে। তো বিষয়টাকে ওইভাবে করে না নিয়ে আপনারা যদি জিনিসটাকে মোটিভেশন আকারে নেন, যে পৃথিবীতে আহ যেখানেই আপনি মানে যেইটা নিয়ে আপনি যদি প্যাশন নিয়ে যদি আপনি আগান, তো যে কোনো জায়গায় আপনার ইনকামের সোর্স কিন্তু প্রচুর পরিমাণে আছে। এটা কিন্তু এরকম না আপনি দেখেন 4টা ভিডিওতে এটা এটা যদি একটা যে কোনো বৈধ ইনকামের কথা যদি বলেন, সেটা কিন্তু আসলে এটা করাটা অনেক বেশি টাফ না। এটা আপনি কি মানে কথাটা কি বুঝতে পারছেন, মানে আমি কোন ডাইমেনশনটা বলতেছি, যে আপনারা কখনো ডিমোটিভেটেড হবেন না। সবচেয়ে বড় কথা এটা, আমি সেদিন দেখলাম যে একটা ঢাকা ভার্সিটির একটা ছেলে যে ম্যাথে পড়তো, সে চাকরি না পেয়ে আত্মহত্যা করছে, সুইসাইড করছে। হ্যাঁ, তো এই যে চাকরি না পেয়ে সুইসাইড করছে, এই জিনিসটাই তো সমস্যা। আমার কথা হচ্ছে যে ওরা মনে করতেছে চাকরি ছাড়া আর কোনো তাদের অপরচুনিটি নাই লাইফের মধ্যে।
কিন্তু কত যে অপরচুনিটি আশেপাশে আছে, আমি এইটা বলতেছি যে কত অপরচুনিটি আছে, এটা চিন্তাও করা যাবে না। যেমন আমার মানে আমি নিজেই, আমার যেগুলো প্রতিষ্ঠান আছে, আমি মাঝে মাঝে যোগ্য স্টুডেন্ট, মানে যোগ্য যারা আছে কর্মচারীর জন্য আমি মাঝে মাঝে সার্কুলার দিই। আমাদের তিনটা ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্মেও অনেক সার্কুলার দিয়েছি, তারপরে আমাদের প্ল্যাটফর্ম গুলাতে অনেক সার্কুলার দিই। যোগ্য ছেলে পেলে পাওয়াটা একটু ডিফিকাল্ট, যারা আর কি কর্মঠ এবং সৎ, এই টাইপের স্টুডেন্ট গুলা পাওয়া গুলা ডিফিকাল্ট। হুম। হ্যাঁ, 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 ফেসবুকে, ফেসবুকে মনিটাইজেশন রিকোয়ারমেন্ট আছে। ফেসবুকে মনিটাইজেশন রিকোয়ারমেন্ট হচ্ছে, ফেসবুকে মনিটাইজেশন রিকোয়ারমেন্ট হচ্ছে 10,000 ফলোয়ার লাগে, এবং হচ্ছে 30,000 মিনিট ওয়াচ টাইম লাগে। 30,000 মিনিট। ইফতেখার ইব্রাহিম। ওকে, ঠিক আছে, আসেন আমরা তাহলে স্টার্ট করি। তাহলে এখন থেকে আমরা ডিমোটিভেটেড হব না, মানে অপরচুনিটি অনেক আছে। যদি শেষ পর্যন্ত কোনো কিছুই না পান, আমার সাথে যোগাযোগ করবেন। শেষ পর্যন্ত দেখা যায় যে হ্যাঁ, আপনাদের সব পথ বন্ধ হয়ে গেছে, আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ কোনো একটা পথ ইনশাল্লাহ খোলা থাকবে, ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে। আহ একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 গুণ করলে ক্ষেত্রফল কত গুণ হবে? সবসময় মনে রাখবেন, মানে আমাদের বাহু, বাহু কি, বাহু হচ্ছে এ, আর ক্ষেত্রফল কি, এ স্কোয়ার, তাই না? তাহলে এ কে যদি আমাদের দ্বিগুণ করা হয়, একে যদি দ্বিগুণ করা হয়, তাহলে এইটার এটার হবে 2 এর উপর স্কোয়ার, মানে হচ্ছে 4 গুণ। এটা হবে 4 গুণ। কারণ আপনাদের একটা জিনিস খেয়াল করেন, এটা এ হইলে এটা যেহেতু এ স্কোয়ার, এটাকে যদি 2 লিখি তাহলে এ স্কোয়ারের মান হবে 2 এর উপর স্কোয়ার, মানে 4। সেরকম আমি যদি এরকম করি, এরকম যদি বলি যে মনে করেন কোনো একটা বাহুর দৈর্ঘ্য, কোনো একটা বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, মনে করেন বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলো, বা 4 গুণ করা হলো, 4 গুণ করা হলো। আপনাকে বলা হইলো যে আয়তন কত গুণ হবে, আয়তন কত গুণ হবে, আয়তন কত গুণ হবে। ঠিক আছে। তো বাহুর দৈর্ঘ্য যদি 4 গুণ করা হয়, বাহুর দৈর্ঘ্যকে আমি যদি 4 গুণ করি, তাহলে এটা মনে করেন, আমরা তো জানি যে বাহু, বাহু হচ্ছে এ হইলে আয়তন হবে এ কিউব। সেটা আয়তন কিউব টাইপের কিছু একটা হবে, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মিলে তো কিউব। তাহলে এটা যদি 4 গুণ হয়, এটা অবশ্যই 4-এর উপর কিউব, মানে 4 গুণন 4 গুণন 4, মানে 4 4 হচ্ছে 16, 4 16 হচ্ছে 64, তার মানে এটা হবে 64 গুণ। কথা কি বোঝা গেছে? এটা 4 গুণ হলে এটা কিন্তু আয়তন হবে 64 গুণ। এইভাবে করে চিন্তা করতে হবে। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি কি জিনিসটা? এটা দ্বিগুণ হলে এটা 4 গুণ। ওকে, ঠিক আছে। এটা আবার 20তম বিসিএস এ আসছে, একটি রেখার উপর অঙ্কিত বর্গ ওই রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? আচ্ছা, একটি রেখার উপর অঙ্কিত বর্গ মানে, দেখেন, একটা রেখার উপর যদি অঙ্কিত বর্গ করি, খুব মনোযোগ, মনে করেন একটা রেখা, সেই রেখাটা হচ্ছে এ, এর উপর অঙ্কিত বর্গ মানে এ স্কোয়ার। অঙ্কিত বর্গ মানে ক্ষেত্রফল আর কি, বর্গ বলতে হচ্ছে এর উপর স্কোয়ার দিলে বর্গ হয়। ওকে। তার অর্ধেকের উপর, অর্ধেক মানে কি, হাফে, এর উপর অঙ্কিত বর্গ মানে তার উপর স্কোয়ার করলে কি হবে, 1/4 এ স্কোয়ার। তার মানে এটা আসলে কত গুণ, মানে এটা এটা কত গুণ হচ্ছে, 4 গুণ না? মানে এইটা এইটার তুলনায় এটা হচ্ছে 4 গুণ, বুঝাই যাচ্ছে? ক্লিয়ার? এটা হচ্ছে 4 গুণ। মানে আমি যদি বলি যে অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ, তার মানে 1/4 এ স্কোয়ার, উপরে গেল এ স্কোয়ার, এ স্কোয়ার স্কোয়ার কাটা, 1/4 যেহেতু নিচে আছে, 1/1/4 মানে 1 × 4/1 মানে হচ্ছে 4, তার মানে 4 গুণ হবে। ক্লিয়ার? বুঝেছি? ওকে, ক্লিয়ার না? Okay, ঠিক আছে। একটি, এগুলো কিন্তু সব বিসিএস এ আসা কোশ্চেন, দেখতেই তো পাচ্ছেন, মানে এর আগেরটাও কিন্তু বিসিএস এ আসছে, 20তম বিসিএস এ আসছে, এটা 21তম বিসিএস এ আসছে। কি আসছে?
যে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর বর্গের ক্ষেত্রফলের কত। এটা বেশি সহজ হয়ে গেছে এখন। এ এর উপর অঙ্কিত বর্গ হলে এ স্কোয়ার, 1/4 মানে 4/a এর উপর যদি অঙ্কিত বর্গ করি অবশ্যই 1/16 a স্কোয়ার হবে। এটা এটার অবশ্যই 16 গুণ হবে, তাই না? এটা এটার 16 গুণ হবে। ক্লিয়ার? বুঝেছি? সবাই কি বুঝতে পারতেছি? সাউন্ড কি ক্লিয়ার না? সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, আপনাকে সাউন্ড কি ক্লিয়ার? শুনতে পাচ্ছেন না? বুঝেছি, হ্যাঁ ক্লিয়ার। ওকে, ঠিক আছে, আগেরটার মতোই। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত এবং পরিসীমা, আচ্ছা এটা প্রশ্নটা ফুল ঠিক মতো উঠে নাই, তারপরে প্রশ্নে চলে যাই। 30তম বিসিএস এ আসছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার মানে প্রস্থ এক্স হইলে দৈর্ঘ্য হচ্ছে 2x, ক্ষেত্রফল এত হইলে দৈর্ঘ্য কত। তার মানে ক্ষেত্রফল মানে কি, এক্স আর 2x যদি আমরা গুণ করি ইকুয়াল হচ্ছে 1250, তার মানে আমাদের 2x স্কোয়ার সমান হচ্ছে 1250, তার মানে এক্স স্কোয়ার সমান হচ্ছে 1250 কে যদি 2 দিয়ে ভাগ করি 625, তার মানে এক্স এর মান কার স্কোয়ার করলে 625 আসে আমরা জানি, 25 এর স্কোয়ার করলে 625 আসে। এক্স মানে হচ্ছে প্রস্থের মান হচ্ছে 25, কিন্তু আমার দৈর্ঘ্য তো হচ্ছে 2x, তার মানে হচ্ছে 2x এর মান হচ্ছে 50, তার মানে 50 মিটার হবে অ্যান্সার। আবার বলি কথাটা, যে আমি ধরে নিলাম প্রস্থ হচ্ছে এক্স, তাহলে দৈর্ঘ্য কি হবে 2x হবে না, কারণ দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলছে, দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ, প্রস্থ এক্স হইলে দৈর্ঘ্য হবে 2x। আমরা জানি ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 2x আর x গুণ যাবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 2x স্কোয়ার আসবে, মিলে ক্ষেত্রফলের মান, তাহলে 2 দিয়ে ভাগ করলে আসে 625, x এর মান 25, তার মানে 2x, যেহেতু দৈর্ঘ্য চাইছে, প্রস্থ চাইলে তো 25, কিন্তু দৈর্ঘ্য হচ্ছে 50। ক্লিয়ার আমরা? ওকে, আচ্ছা সেম অঙ্ক, যেমন এরকম যদি অঙ্ক থাকে যে একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি, তার মানে প্রস্থ যদি x মিটার হয় প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হবে 4 মিটার বেশি, মানে x+4 হবে। তার মানে এরপরে এই ক্ষেত্রফলটা দেওয়া আছে 192, তাহলে x × x+4 ইকুয়াল হচ্ছে 192। এখানে x² + 4x - 192 ইকুয়াল 0। তার মানে এখান থেকে আমার x এর মানটা বের করতে হবে অ্যাকচুয়ালি। তাহলে কত কত গুণ করলে 192 হয়, যাদের বিয়োগফল হচ্ছে 4, তাহলে সেটা আমরা যদি শুরু করি যে 14 আর 10 গুণ করলে 140 হয়, তারপরে 16 আর 12 যদি গুণ করা যায় তাহলে 6 দুগুণে 12, আর এটা আসতেছে 3, এখানে আসতেছে 6, এখানে আসতেছে 1, ওকে 1, তার মানে 192 আসে। তার মানে x² + 16x - 12x - 192 ইকুয়াল 0। এটার আবার এমসিকিউ এর আরেকটা শর্টকাট আছে, আমি করে দিচ্ছি এটাও। প্লাস এটা -12 কমন নিলে x প্লাস হচ্ছে 16 ইকুয়াল 0, তার মানে x+16 ইন্টু হচ্ছে x - 12 ইকুয়াল হচ্ছে 0। x+16 থেকে x এর মান পাওয়া যাচ্ছে -16, যেটা গ্রহণযোগ্য না, মাইনাস তো হইতে পারে না। x এর মান আরেকটা পাওয়া যাচ্ছে 12, এটা গ্রহণযোগ্য, তার মানে প্রস্থের মান হচ্ছে 12। প্রস্থের মান যদি 12 হয়, দৈর্ঘ্যের মান হচ্ছে 12 + 4 মানে 16। তার মানে পরিসীমার মান হবে, এটা যেহেতু 12, 12 আর 16 যোগ করলে আসতেছে 28, 28 দ্বিগুণে 12 আর 16 হচ্ছে 28, 28 দ্বিগুণে হচ্ছে 56, 56 মিটার হবে অ্যান্সার। বুঝছেন পরিসীমা? ঠিক আছে, তো এই জিনিসের এত বড় কাহিনী না করে, একটু বুদ্ধি থাকলে আরেক আরেক প্রসেসে করা যায়, একটু বুদ্ধি বুদ্ধি থাকলে আরেক প্রসেসে করা যায় এমসিকিউ এ। কিভাবে করবেন, একটা জিনিস দেখেন, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 বেশি, আমরা তো জানি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল হবে, তাহলে এমন দৈর্ঘ্য আর এমন প্রস্থ নেওয়া এখনই শুরু করব আমরা, যে যাদের বিয়োগফল হচ্ছে 4
দুইটা আমি নিব, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ নিব, কিন্তু গুণফল হচ্ছে 192। তা আমরা প্রথমে মনে করলাম যে 14 আর 10 নিব, 14 আর 10 গুণ করলে 140, মিললো না, কারণ 4 ডিফারেন্স লাগবে। তারপরে 15 আর 11 গুণ করলে 4 ডিফারেন্স আছে, কিন্তু গুণ করলে 192 আসে না। এরপরে আমরা আসলাম 16 আর 12, তার মানে 16 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 12, কারণ 16 আর 12 বিয়োগ করলে 4 আসে, কারণ একটা আরেকটা হচ্ছে 4 বেশি, যেহেতু মানে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 বেশি। আর এই দুটো গুণ করলে 192 আসে, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 16, প্রস্থ হচ্ছে 12, দুইটা যোগ করলে 28, তার 2 দিয়ে গুণ করলে মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তো হচ্ছে পরিসীমা, এই দুটা যোগ করলে 28, তাকে 2 দিয়ে গুণ করলে 56 হবে অ্যান্সার। কথা কি বুঝা গেছে? মানে এখানে কি বুঝা গেছে, জিনিসটা বুঝেছেন? মানে এত এক্স ফেক্স না ধরে আমরা কি ডিরেক্টলি এইভাবে করে বুঝতে পারি নাই? মানে দৈর্ঘ্য আর প্রস্থ, প্রস্থের চেয়ে 4 বেশি, তার মানে এমন দুইটা মানে আমি সংখ্যা নিব যাদের গুণফল হবে 192 এবং বিয়োগফল হবে 4, তাহলে সেটা তো 16 আর 12, গুণ করলে হয় 192, বিয়োগ করলে হয় 4, এই তো। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 16, প্রস্থ হচ্ছে 12, তার মানে পরিসীমা তো আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু 16 প্লাস 12 করলে 2 ইন্টু 28 মানে হচ্ছে 56 হবে অ্যান্সার। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। একটি আয়তক্ষেত্রের আহ অর্ধেকের ক্ষেত্রফল, একই টাইপের অঙ্ক, এক্স টেক্স ধরে নিলে হয়ে যাবে। আচ্ছা, এটা যেহেতু বিসিএস এ আসে, বিসিএস এর অঙ্কগুলো করে দেই। দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ গুণ করলে আপনাদের আস্তে আস্তে হচ্ছে 512। আবার তো ওই একই কথা, একটা এক্স হইলে একটা 2x, মানে দৈর্ঘ্য হচ্ছে 2x, প্রস্থ হচ্ছে x, তার মানে 2x স্কয়ার ইকুয়াল 512। এখান থেকে x স্কয়ার ইকুয়াল 512 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 25, 56। আর 56 কার স্কয়ার করলে পাওয়া যায়, আমরা জানি 16 এর স্কয়ার হচ্ছে 256, মানে x এর মান হচ্ছে 16। আমার চাইছে পরিসীমা, তার মানে প্রস্থ হচ্ছে 16, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 2x মানে 32, এই দুটা যোগ করে দুই দুই দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। 48 কে 2 দিয়ে গুণ করলে 96 হবে অ্যান্সার। ঠিক আছে? আগের মতোই, এই টাইপের অঙ্ক তো করলামই একটু আগে, সেম অঙ্ক, জাস্ট মানগুলো চেঞ্জ করে দিছে। তাই এই টাইপের অঙ্ক তো অনেকবার বিসিএস এ আসছে দেখা যাচ্ছে, তাই না? এই একই টাইপের অঙ্ক বারবার করে বিসিএস এ আসে, 1.5 গুণ 2 গুণ একেবারে। আচ্ছা, এখানে যদি অনুপাত দেওয়া থাকে, অনুপাত দেওয়া থাকলে ওই এক্স দিয়ে আমরা করব, যে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে, তার মানে এটা 3x হইলে এটা 1x, 1x মানে তো x। পরিসীমা দেওয়া আছে 200, পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল হচ্ছে 200, তার মানে 4x ইকুয়াল হচ্ছে 100, তার মানে x এর মান হচ্ছে 25, তার মানে আহ, এখান থেকে আমরা পাচ্ছি x মানে এটা 3x, 3x মানে আমরা পাচ্ছি 3x মানে হচ্ছে 75। তাহলে আমাদের ক্ষেত্রফল কি হবে, 25 গুণন 75, 75 আর 25 যদি গুণ করা যায়, তাহলে 5 5 25 5, হাতে থাকলো 2, 5 সাথে 35 আর 2 হচ্ছে 37, এখানে হচ্ছে 5 দুগুণে 10, হাতে থাকলো 1, 7 দুগুণে 14 আর এখানে হচ্ছে 15, 5 7 8 1, তাহলে 1 8 7 5, এটা হবে অ্যান্সার। বুঝেছি? বলছে মানে যখনই অনুপাত দেওয়া থাকবে, যে কোনো অঙ্কে যখন অনুপাত দেওয়া থাকবে, আমরা এক্স দিয়ে ধরে নিব, একটা 3x হইলে আরেকটা হচ্ছে এক্স, এখানে যদি 2 দেওয়া থাকতো তাহলে 2x ধরতাম। পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য তো 3x, প্রস্থ তো x, তারপরে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে 2 ইন্টু 4x সমান হচ্ছে 200, 2টাকে এই পাশে আনলে 100 হয়ে গেল, 4x ইকুয়াল 100, x ইকুয়াল 25, তার মানে এইটার মান, প্রস্থের মান হচ্ছে 25, তার মানে তার 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য, তার মানে 75, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই তো আমাদের আসলে ক্ষেত্রফলটা বের হবে, এই আর কি। ক্লিয়ার? ঠিক আছে। সেম অঙ্ক আবার এখানে রিপিট হয়েছে। আচ্ছা, এটা, এই অঙ্কটা অনেকেই পারে না। বলছে যে বলছে যে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 48, দৈর্ঘ্য 1
কমালে এবং প্রস্থ 1 বাড়ালে 49 বর্গমিটার হয়, দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে কত মিটার? ওকে, তো এখন প্রথম কথা হচ্ছে যে একটা জিনিস মজার ব্যাপারটা দেখেন, যে এদের যে ক্ষেত্রফল 48, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে কিন্তু 48 হতে হবে। এখানে কিন্তু চারটাই 48 আছে, তার মানে প্রথম শর্তটা দুইজনই পূরণ করছে। আচ্ছা, দ্বিতীয় শর্তটা যে দৈর্ঘ্যকে যদি 1 কমাই, এটা যেমন 1 কমাইলে এটা হবে 11, আর প্রস্থ যদি 1 বাড়াই, 1 বাড়াইলে এটা হবে 5, এই দুটার গুণফল হইতে হবে 49। কিন্তু এখানে 5 আর 11 গুণ করলে তো 55 হয়, এটা তাহলে মানে অ্যান্সার নয়। এটা যদি 1 কমাই আর এটা যদি 1 বাড়াই, 4 12 তো 60, তার মানে এটাও অ্যান্সার না। এটা যদি 1 কমাই আর এটা যদি 1 বাড়াই, 7 আর 7 গুণ করলে 49 হয়, তার মানে গ নাম্বার হবে অ্যান্সার। কথা কি বুঝা গেছে? কথা কি বুঝা গেছে? যে একে যদি 1 কমাই তাহলে 7 হয়, একে যদি 1 বাড়াই তাহলে 7 হয়, তা 7 আর 7 গুণ করলে তো 49। আমার তো বলছে এটা 49 হবে, তার মানে এটা 49ই হবে, মানে গ নাম্বারটা হবে অ্যান্সার। এইভাবে করে আমরা কিন্তু সহজে এমসিকিউ আসলে এইভাবে করে করতে পারি। আচ্ছা, যদি রিটেনের কথা যদি বলি, রিটেনে কেমনে করব? তার মানে একটা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে হচ্ছে 48, এক্স আর ওয়াই গুণ করলে আমি বললাম যে 48, এক্স আর ওয়াই গুণ করলে হচ্ছে 48, এটা। তারপরে দৈর্ঘ্য 1 কমলে মানে হচ্ছে এক্স মাইনাস 1, আর প্রস্থ 1 বাড়লে তারপরে ওয়াই প্লাস 1 ইকুয়াল হচ্ছে 49। তার মানে এখন যদি আমি গুণ করি, এক্স এর সাথে ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই, এক্স এর সাথে 1 গুণ করলে হবে এক্স, ওয়াই এর সাথে -1 গুণ করলে হবে -ওয়াই, ওয়াই এর 1 এর সাথে -1 গুণ করলে হবে -1 ইকুয়াল হচ্ছে 49। সেখান থেকে এক্স ওয়াই এর মানটা যদি 48টা বসাই দেই, তাহলে 48 প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 49। তার মানে এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল 1, 49 মাইনাস 48 মানে 1। এখন কথা হচ্ছে যে এইটা আর এটা যদি আমরা সমাধান করে ফেলি, যে এইটা এবং এক্স ওয়াই ইকুয়াল 59 48, এই দুটো যদি সমাধান করে ফেলি তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। কেমনে? এক্স ওয়াই ইকুয়াল 48 এ দেওয়া আছে, সেখান থেকে ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি 48 বাই এক্স। সেই ওয়াই এর মানটা যদি আমি এখানে বসাই দিই, যে 48 বাই এক্স মাইনাস এটা কত, এটা তো 49টা 49। আচ্ছা, এইটা এই পাশে গেলে হচ্ছে +1, মানে অ্যাকচুয়ালি এটা 50 হয়ে যাচ্ছে, তাই না? এক্স এক্স মাইনাস ওয়াই, এটা যদি এই পাশে চলে যায় 50 হয়ে যাচ্ছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 50 হয়ে যায়। তার মানে এটা ইকুয়াল 50 যদি লিখে ফেলি, তার মানে লসাগু হচ্ছে এক্স, এক্স স্কোয়ার মাইনাস এইটা ইকুয়াল হচ্ছে 50 নাকি, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40, এটা তো 48, ও সরি 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 সরি, এটা তো আমি ঠিকই লিখছিলাম আজাইরা তখন। আচ্ছা ঠিক আছে, এটা এটা হচ্ছে মাথা খারাপ হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটা তো 48 থেকে 1 গেলে হচ্ছে 47, 47 এই পাশে গেলে অ্যাকচুয়ালি 2 থাকবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 2 থাকবে। তার মানে এখন ওয়াই ইকুয়াল তো 48 বাই এক্স, তার মানে আমি যদি ওয়াই এর মান 48 বাই এক্সটা বসাই দিই এখানে, তাহলে আমাদের চলে আসবে যেখানে এক্স, এক্স স্কোয়ার মাইনাস 48 ইকুয়াল হচ্ছে টোয়াইস এক্স। মানে আমরা কিন্তু এটা রিটেন প্রসেসে করতেছি, আর এমসিকিউ তো দেখাই দিছি কেমনে করতে হবে, এমসিকিউ এ কেমনে করতে হবে এটা তো দেখাই দিছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 48 ইকুয়াল হচ্ছে 0। তার মানে এমন দুইটা দুইটা সংখ্যা লাগবে যাদের গুণফল 48 কিন্তু বিয়োগফল হচ্ছে 4, বিয়োগফল হচ্ছে 2। তার মানে এক্স স্কোয়ার 8 এবং 6, তাহলে -8x প্লাস 6x মাইনাস 48 ইকুয়াল হচ্ছে 0। এক্স কমন নিলে এক্স মাইনাস 8 প্লাস 6 কমন নিলে এক্স মাইনাস 8 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এক্স মাইনাস 8 ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল হচ্ছে 0। হ্যাঁ, এগুলোতে সবগুলো বাদ দিবেন। তার মানে x ইকুয়াল হচ্ছে 8, x মাইনাস 8 ইকুয়াল 0 থেকে x প্লাস 6 ইকুয়াল 0 থেকে x ইকুয়াল -6, মাইনাস তো গ্রহণযোগ্য না, তার মানে x ইকুয়াল হবে 8। x মানে কি ছিল? x মানে ছিল দৈর্ঘ্য। তার মানে প্রস্থের কথা যদি বলি y ইকুয়াল 48 বাই 6, তার মানে 48 বাই x, x মানে হচ্ছে 8 মানে 6, তার মানে 8 আর 6 হবে অ্যান্সার। কথা কি বুঝা গেছে? রিটেনে কেমনে করবেন বুঝছেন? জাস্ট x আর y ধরবেন, অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? সবাই কি বুঝছেন? ওকে, রিটেনের জন্য কেমনে হবে, রিটেনে এই অঙ্ক আসে আর কি, সেজন্য করাই দিলাম, আর কিছু না, রিটেনে এই অঙ্ক আসে।
এত এক্স পরিসীমা বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য যদি এত হয়, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত? আমরা জানি কি 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে দৈর্ঘ্য যদি 4x+3 আর প্রস্থকে যদি আমি y বলি, হ্যাঁ, তাহলে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে পরিসীমা। তাহলে সেখান থেকে 2 দিয়ে যদি গুণ করি, তাহলে আস্তে আস্তে 8x+6+y ইকুয়াল হচ্ছে 20x। তার মানে y সমান আসতেছে 20x - 8x মাইনাস হচ্ছে 6। তার মানে কত দাঁড়ায়? এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে 12x। এটা হচ্ছে টোয়াইস হয় না? আচ্ছা সরি, এটা হচ্ছে টোয়াইস ওয়াই। আর এখানে হচ্ছে এটা এটা কত আসতেছে, বা টোয়াইস ওয়াই সমান হচ্ছে 12x মাইনাস হচ্ছে 6। তাহলে ওয়াই সমান হচ্ছে 6x মাইনাস হচ্ছে 3, তাই না? ডি নাম্বার হবে অ্যান্সার। সবাই কি বুঝেছি? দেখেন তো, মানে 2 দিয়ে তো সবগুলাকে গুণ হবে, 2 দিয়ে তো সবগুলাকে গুণ হবে, 2 ইন্টু 4 মিলে হচ্ছে 8x, 2 ইন্টু 3 মানে 6, 2 ইন্টু ওয়াই মানে টোয়াইস ওয়াই। তাহলে টোয়াইস ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি এগুলোকে ডান পাশে নিয়ে আসলে 20x মাইনাস 8x মাইনাস হচ্ছে 6, তার মানে 12x মাইনাস 6। তার মানে ওয়াই সমান হবে এটা। আমার তো অপর বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, এই আর কি। সেম অঙ্ক, সেম অঙ্ক। এত ফুট বেশি, এত গজ, এত ফুট। আচ্ছা, পার্সেন্টেজ দিয়ে বলছে এই অঙ্ক, দেখি। একটি একটি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্য অপেক্ষা 40% কম, 40% হচ্ছে কম। তার মানে আমি যদি বলি যে দৈর্ঘ্য হচ্ছে 100, ধরি দৈর্ঘ্য যদি আমরা আহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি দৈর্ঘ্যের কথাই যদি বলি, তার মানে এটাকে যদি আমরা বলি 100x, তার মানে 40% কম। তার মানে 40% কম মানে 60% আছে। তাহলে প্রস্থকে আমরা বলতে পারি 60x, প্রস্থকে বলতে পারি। আচ্ছা, তাহলে আমাদের কি কি বলছে? যদি আয়তক্ষেত্রের প্রস্থ আয়তক্ষেত্রের প্রস্থ যদি 36 মিটার হয়, তাহলে ক্ষেত্রফল কত? তার মানে আমরা বলতে পারি যে 60x এর মান হচ্ছে 36। তার মানে এক্স এর মান হচ্ছে 36/60, 36/60। আচ্ছা, এই দুটার ক্ষেত্রফল যদি বের করতে হয়, তার মানে তো অ্যাকচুয়ালি কি এই দুটার গুণফলটা তো হচ্ছে ক্ষেত্রফল। তার মানে 100x ইন্টু 60x, এই মানটা বের করতে হবে, তাই না? 100x ইন্টু 60x, তার মানে আমাদের এটার ক্ষেত্রফল আসলে কত গুণ, এটা বের করতে হবে। তাহলে এক্স এর মান এখান থেকে আমরা যে মানটা পাচ্ছি, এই মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে এইটা গুণন 6, এটা গুণন হচ্ছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে হচ্ছে, কাটাকাটি করে দিই, 6 দিয়ে কাটাকাটি করলে 6 6 36, 10 3 5 আসে না? তাহলে 3/5 দিয়ে স্কোয়ার। এটা একটু কঠিন নিয়ম হয়ে গেল অবশ্য, আমরা আরো সহজ নিয়মে করতে পারি। এটা আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। 25 দুগুণে হচ্ছে 50, তারপরে 10 শূন্য, 4 25 100, 240। তার মানে 4 9 36, এখানে তো শূন্য আছে, 9 দ্বিগুণে 18, 18 আর 2 21, 2160 হবে অ্যান্সার। 2160 হবে অ্যান্সার। কিন্তু আপনার জন্য কঠিন হয়ে গেল জিনিসটা, আমি বুঝতে পারতেছি। এটা বেশি বেশি ভেজালের আপনাদের সিস্টেম হয়ে গেল, যে আমরা মানে এই জিনিসটা আমি তাও বুঝাই দিই না, যেটা করছি সেটাও বুঝাই দিই। আমি দৈর্ঘ্যকে 100x ধরছি, যাতে করে প্রস্থ হচ্ছে 60x, কারণ 60%, 40% কম মানে 60x হবে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি হবে? 100x এবং ইন্টু 60x মিলে গুণ করলে আসতেছে 6000x²। এই মানটা হচ্ছে ক্ষেত্রফলের। আমরা 60x ইকুয়াল 36 হলে এক্স এর মান কত বের হচ্ছে, সেখান থেকে 60,000 মানে 6000x² এর মান কত, এক্স এর মানটা এখানে জাস্ট আমি বসাই দিছি, অঙ্ক হয়ে গেছে। অঙ্কটা অনেক বেশি কঠিন না, মানে এইভাবে করলেও যে খুব বেশি কঠিন তা না। এটা কি বুঝছেন? এটা কি করেছি, বুঝছেন কি? মানে যেহেতু 60%, 40% কম বলেছে, আমি এটাকে 60x ধরছি। এটা কি বুঝেছেন সবাই?
ওকে, ঠিক আছে। আরেক নিয়মে করা যেতে পারে যে দৈর্ঘ্যকে আমি যদি এক্স ধরি, তাহলে এক্স মাইনাস এক্স এর 40%, এক্স এর 40% মানে 40/100, মানে কোনোটাই যে খুব তাড়াতাড়ি হচ্ছে তা না। তার মানে আপনার প্রস্থ হবে হচ্ছে এরকম, প্রস্থের মান। আচ্ছা দেখেন, সবাই সবাই খেয়াল করেন, এটা যদি আমরা রিটেনের জন্য করি আর কি, ধরি দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স মিটার, এক্স মিটার, তাহলে প্রস্থ কি হবে? প্রস্থ দেখেন যে প্রস্থ তার দৈর্ঘ্য অপেক্ষা 40% কম, তার মানে দৈর্ঘ্য অপেক্ষা মানে দৈর্ঘ্য মাইনাস 40%, মানে দৈর্ঘ্য এর 40%, দৈর্ঘ্য এর 40% মানে কি 40/100, এতটুকু কম। তার মানে শূন্য শূন্য কেটে দিলাম, আর এখানে যদি 2 দিয়ে কাটি, তার মানে এক্স মাইনাস 2x/5, 5 যদি লসাগু হয় 5x মাইনাস 2x মানে 3x, এটা হচ্ছে প্রস্থ। তাহলে আমাদের ক্ষেত্রফল কি হচ্ছে? ক্ষেত্রফল হচ্ছে আপনার x ইন্টু 3x/5, তার মানে 3x²/5, এটা হচ্ছে আপনাদের ক্ষেত্রফল। তো প্রশ্ন মতে এই মানটা, এই যে প্রস্থের যে মানটা আছে, প্রস্থের মানটা যে 3x/5, এই মানটা দেওয়া আছে 36। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পাচ্ছি 36 ইন্টু 5 ভাগ হচ্ছে 3, 3 12 36, তার মানে 5 12 হচ্ছে 60, এক্স এর মান হচ্ছে 60। তাহলে সেখান থেকে আমি যদি বলি যে এই মানটা বের করতে, যে 3 ইন্টু 60 উপরে স্কোয়ার, হ্যাঁ, 60 উপর স্কোয়ার বাই হচ্ছে 5, তার মানে 3 ইন্টু এটা হচ্ছে 3600 বাই হচ্ছে 5, 5 সাথে 35, আর এখানে 1 শূন্য, তার মানে 5 দ্বিগুণী হচ্ছে 10 শূন্য। এটাকে যদি আমরা 72 কে এটা দিয়ে গুণ করি, তার মানে 3 দুগুণী 6, আর 3 সাথে হচ্ছে 21, এই তো 2160। আপনি যেভাবেই করেন সেইভাবেই অ্যান্সার মিলবে। ক্লিয়ার? বুঝেছি? যেভাবে করেন এভাবেই অ্যান্সার মিলবে, কোনো ভুল না করলে অ্যান্সার মিলবে আর কি। ক্লিয়ার কিনা? আচ্ছা, ঠিক আছে। না, আমি হঠাৎ করে ওই যে একজন কমেন্ট লিখছে তো কমেন্ট পড়তেছিলাম। আচ্ছা, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ একেবারে সেম অঙ্ক করব না, সেম অঙ্ক চলে যাব পরের অঙ্কে। কিলোমিটার অধিকের ক্ষেত্রফল থাকে, আবার দৈর্ঘ্য প্রস্থ। আচ্ছা, এটাও শুদ্ধি পরীক্ষা করবেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে বলছে, শুদ্ধি পরীক্ষা করবেন। এমসিকিউটা বলে দিলাম, আর রিটেনটা আপনারা নিজেরা করে নিন এক্স আর ওয়াই ধরে। দৈর্ঘ্য 5 মিটার কম এবং প্রস্থ যদি 3 মিটার অধিক হলে এর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, মানে 5 মিটার কম এবং 3 মিটার বেশি। আরেকটা হচ্ছে 5 মিটার বেশি এবং প্রস্থ 2 মিটার কম হলেও ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তার মানে এই দুটা কাহিনী করলে যদি অপরিবর্তিত থাকে তাহলে আপনার অ্যান্সার চলে আসবে। সেটা কি? প্রথম অপশনটা বলি এখন। প্রথম অপশনে যদি দৈর্ঘ্যকে 5 মিটার কমাই, দৈর্ঘ্যকে 5 মিটার কমাইলে হয় 15 গুণন প্রস্থ যদি 3 মিটার অধিক করি, 3 মিটার অধিক করলে হয় 18, তাহলে 15 গুণন 18 এইটা। আর এটার ক্ষেত্রে যদি দৈর্ঘ্য 5 মিটার বাড়াই, দৈর্ঘ্য 5 মিটার বাড়াইলে হয় 20, আর প্রস্থ 2 মিটার কমাই হয় হচ্ছে প্রস্থ 2 মিটার কমাইলে হয় হচ্ছে 13। আহ, দৈর্ঘ্য 5 মিটার অধিক করলে হয় 25, আর প্রস্থ 2 মিটার কমাইলে হয় হচ্ছে 13। তাহলে 25 আর 13 এই দুটা গুণ করলে আসলে সেম আসে কিনা, এই তো, মানে এই দুটা গুণ করলে কি সেম আসবে? চান্স আছে? আচ্ছা, প্রথমে চান্স আছে কিনা এটা কেমনে বুঝবো? যে 5 আর 8 গুণ করলে 40 আসে, 5 8 40 শূন্য, এই দুটা গুণ করলে 3 5 15, তার মানে এই দুটা সেম আসার কোনো অপশন নাই, এই দুটা সেম আসার কোনো অপশন নাই। 3 5 15 5 আসে, আর এখানে শূন্য আসে, তার মানে এটা অ্যান্সার হবে না। আচ্ছা, এটা 22 আর 14 যদি চিন্তা করি, যে 5 মিটার কম, মানে 22 থেকে দৈর্ঘ্য যদি 5 মিটার কমাই, তার মানে আস্তে আস্তে 17 গুণন, আর প্রস্থের কথা 3 মিটার অধিক হলে, 3 মিটার অধিক মানে 17। ওকে, আবার দৈর্ঘ্য 5 মিটার অধিক, দৈর্ঘ্য 5 মিটার যদি অধিক হয়,
তার মানে আসতেছে হচ্ছে 22, মানে 22 আর 5 হচ্ছে 27, আর প্রস্থ যদি 2 মিটার কম হয়, প্রস্থ 2 মিটার কম হলে 12, 7 সাথে 49, 7 গুণে 14, এটাও আসলে আসার কোনো চান্স নাই। আচ্ছা, এটা যদি 5 মিটার কম হয়, 5 মিটার কম হলে এখানে আসে 19, আর এটা যদি 3 মিটার অধিক হয় তাহলে আসে 16, 19 আর 16, আর এইখান থেকে যদি আমি 5 মিটার অধিক করি তাহলে আসে 29, 24 আর 5 যোগ করলে 29, আর 2 মিটার কম, 2 মিটার কম মানে হচ্ছে 11, 6 9 54, এখানে 9 একে 9, এটাও তো হওয়ার কোনো চান্স নাই। এটা যদি 25 মিটার হয়, তা 25 থেকে 5 মিটার কম মানে 20, গুণন প্রস্থ যদি 3 মিটার বেশি তার মানে 15, আর এর মান যদি 5 মিটার অধিক হয় মানে হচ্ছে 30, আর এইটার মান যদি 2 মিটার কম হয় মানে 10। হ্যাঁ, 5 শূন্য শূন্য, এখানেও শূন্য, এটা গুণ করলেও 300 আসবে, এটা গুণ করলেও 300 আসবে, এটা হবে অ্যান্সার। শুদ্ধি পরীক্ষা করে এইভাবে করে করা যায়, শুদ্ধি পরীক্ষা করে, ঠিক আছে, শুদ্ধি পরীক্ষা করে এটা এটা জাস্ট আমাদের ঘ নাম্বারটা অ্যান্সার হয়। ভাইয়া 43 আর 44 ক্লাস দুইটি কি আপলোড করা হয়নি? ক্লাস আবার আপলোড না করার কি আছে? 43 মানে আমি তো লাইভই ক্লাস নেই, ওটা তো আপলোড, অটো আপলোড হয়ে থাকে, সেটা আবার আপলোড না করার তো কোনো অপশন নাই, আমি তো অটো আপলোড করে দিই। আচ্ছা, এটা গেল। আর যদি আমাদের বেসিক নিয়মের কথা বলি, বেসিক নিয়মটা হচ্ছে যে দৈর্ঘ্যকে x ধরবো, প্রস্থকে y ধরবো। দৈর্ঘ্য যদি দৈর্ঘ্য যদি 5 মিটার কম হয় তার মানে x মাইনাস 5, আর প্রস্থ যদি 3 মিটার অধিক হয় তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে তাহলে এক্স মাইনাস 5 ইন্টু ওয়াই প্লাস 3। আচ্ছা, এইটা আবার দৈর্ঘ্য যদি 5 মিটার অধিক হয় আর প্রস্থ যদি 2 মিটার কম হয় তাহলে এই দুটার মান দুটা সমান হয়। এখান থেকে মানে মানটা বের করতে হবে, এখান থেকে জাস্ট আমাকে মানটা বের করতে হবে। তো এই মানটা বের করার জন্য দেখা যাবে যে আমি যদি দুই পাশে গুণ করি, প্রথমে এক্স ওয়াই, এটাকে এটা আর এটা গুণ করলে হয় এক্স ওয়াই, এখানে আসতেছে 3x মাইনাস আসতেছে 5y, এটা আসতেছে মাইনাস 15, সমান এই দুটা গুণ করলে আসতেছে এক্স ওয়াই, এই দুটা গুণ করলে আসতেছে 2x মাইনাস 2x, আর এটা গুণ করলে আসতেছে প্লাস 5y, আর এখানে আসতেছে হচ্ছে মাইনাস 10। এক্স ওয়াই দুই পাশে কাটা, তাহলে আমরা যদি এক্স গুলাকে এক পাশে আনি, এই পাশে আছে 3x, এই পাশে আছে মাইনাস 2x, এই পাশে আনলে হবে 5x, তাহলে 5x, আর এখানে 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 এটা যদি এই পাশে আসে 5x ইকুয়াল হচ্ছে 10x, আর এখানে কত মাইনাস মাইনাস 15 আছে এই পাশে, মাইনাস 10 আছে এই পাশে, আসলে প্লাস 15, মাইনাস হচ্ছে 5। আমি 5 দ্বারা ভাগ করলে, আচ্ছা এটা তো y না, 5 দ্বারা ভাগ করলে x ইকুয়াল টুয়াইস y ইকুয়াল প্লাস হচ্ছে 1 থাকে 5 দ্বারা ভাগ করলে। তার মানে x এর মান হচ্ছে, x এর মান হচ্ছে y এর দ্বিগুণের চেয়ে এক বেশি, তাহলে x এর মান y এর দ্বিগুণের চেয়ে এক বেশি, একটাতে জায়গাতেই আছে। তার মানে আমরা যদি বলি x এর মান মানে y এর দ্বিগুণ, y মানে হচ্ছে প্রস্থ ছিল, প্রস্থের দ্বিগুণ, দ্বিগুণ মানে হচ্ছে 24, 24 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 25, এই এক জায়গাতেই আছে, ঠিক আছে। স্যার এক্স আর এক্স এক পাশে নিলে হয় না? এক্স আর এক্স তো এক পাশে নিয়েছে, এগুলো এক্স কে এক পাশে নিয়ে গেছে, তাহলে শুদ্ধি পরীক্ষাটা ইজিয়ার হয় আর কি, যেমনি করবেন আর কি, কোনো সমস্যা নেই। কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10% বৃদ্ধি পেলে আহ, 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 কি প্রতিবাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? আমাদের মনে আছে? এটা শতকরায় করাইছিলাম না, মনে আছে? a প্লাস বি প্লাস এবি বাই 100, কার কার মনে আছে একটু আমি জানতে চাই। a প্লাস বি প্লাস এবি বাই 100, এটা মনে আছে যে 10% বৃদ্ধি পেলে এটাও 10% প্লাস 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 ভাগ হচ্ছে 100, তাই না? এটা এটা তো কাটা গেল, এখানে 1 থাকে, তার মানে 21%। সবার মনে আছে? সবার মনে আছে না? কি হলো এটা? এটা আবার কি শুরু হলো? ঠিক আছে,
a প্লাস বি প্লাস এ বি বাই 100, তাই না? Okay. আজকে আপনাদের ক্ষেত্রফলের বিষয়গুলা এগুলো বলেন। ইফ দ্য লেন্থ অফ এ এগুলো কিন্তু আপনাদের করাইছিলাম যে একটি রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র, এটা যদি একটা বাহু 30% ইনক্রিজ হয় আর উইথ হচ্ছে 30% ডিক্রিজ হয়, তাহলে এরিয়া উইল বি ডিক্রিজ বাই কত? তাহলে 30% ইনক্রিজ মানে a প্লাস বি প্লাস এ বি বাই 100, এগুলো আমি করাইছি কিন্তু। এগুলো কিন্তু না পারলে হবে না। 30% বৃদ্ধি পাইলে প্লাস 30, আর যেহেতু বি এর মান হচ্ছে 30% কমছে, তার মানে বি এর মান মাইনাস 30, তার মানে এ এর মান প্লাস 30, বি এর মান মাইনাস 30, বাই হচ্ছে 100, তাই না? এরকম ছিল। এটা তো চলেই যাচ্ছে। আর এখানে এটা 30 আর এটা গুণ করলে আস্তে আস্তে 900, কিন্তু প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস 900 বাই হচ্ছে 100, শূন্য শূন্য কাটা দিলে মাইনাস 9, মানে 9% ডিক্রিজ হবে। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? রিভিশন হয়ে যাচ্ছে, তাই না? রিভিশন হয়ে যাচ্ছে সবার, সবার রিভিশন হয়ে যাচ্ছে। ডিক্রিজ মানে কমেছে, মাইনাস মানে হচ্ছে কমবে। মাইনাস মাইনাস যদি শেষে অ্যান্সার আসে মাইনাস, তার মানে হচ্ছে কমেছে। মাইনাস মানে হচ্ছে কমেছে, আর যদি শেষে প্লাস আসতো তার মানে ইনক্রিজ হইতো, মানে বেড়েছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, প্রস্থ আর পরিসীমার, প্রস্থ আর পরিসীমা 1:5 দেওয়া আছে। তাহলে প্রস্থকে আমরা তো জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। প্রস্থ মানে মনে করেন 1 ইকুয়াল হচ্ছে 5, তার মানে আমরা দৈর্ঘ্য সমান আমরা বলতে পারি যে দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে দৈর্ঘ্য প্লাস 1 সমান হচ্ছে 5/2, মানে হচ্ছে 2.5। তার মানে দৈর্ঘ্যের মান আমরা বলতে পারি 2.1 মাইনাস 1 মানে হচ্ছে 1.5। তাহলে দৈর্ঘ্য 1.5 আর প্রস্থ হচ্ছে 1, তার মানে এটা 1.5 আর প্রস্থ হচ্ছে 1, তার মানে 1.5:1 দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত। কিন্তু এটা তো কোনো রেশিও দেওয়া নেই, তাহলে দুইটাকে আমি যদি 2 দ্বারা গুণ করি তাহলে 3:2 আসে। তার মানে গ নাম্বার হবে অ্যান্সার। ঠিক আছে? ক্লিয়ার? রাবিয়া সুলতানা লাবণী বলছে 35 আর 45 নম্বর। হ্যাঁ, আপনি সলভ ক্লাসে ওটা জিজ্ঞেস করেন, ওটা লিখে রাখেন কোনটা প্রবলেম আছে পরের গুলাতে, আগের ক্লাসে। আচ্ছা, এরপরে এরপরে কিন্তু আমাদের বর্গ শুরু হয়ে গেছে, তাই না? এরপরে আমাদের বর্গ শুরু হয়ে গেছে। বর্গ 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 এবং বর্গর পরে আমাদের কিছু সামান্তরিক আছে এবং রম্বস কিছুটা আছে, এই আর কি। তাহলে আমাদের মেইনলি বেশিরভাগ কিন্তু আমাদের এটার উপরেই আছে, এরপরে ট্রাপিজিয়াম। তো আমাদের আজকে এই পর্যন্তই থাক, মানে আয়তক্ষেত্র দিয়ে আমরা শেষ করি, এরপরে বর্গ দিয়ে কালকে এরপরের দিন আমরা ক্লাস করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন।